সো দেখেন আমরা হচ্ছে আমাদের আগে ডিজাইন করার জন্য লেআউটটা বুঝতে হবে, কয়েকটা জিনিস আমাকে বুঝতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদের লেআউটটা বুঝতে হবে। একটা ডিজাইন করার জন্য আমাদের কি বুঝতে হবে? লেআউট। লেআউটটা কিভাবে থাকে? ফার্স্ট অফ অল এখানে আমি এই যে স্ক্রিনশটে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে একদম লেফট টু এই যে হেডার অংশ, এই যে হেডার, এটা আমরা বলছি কি হেডার। এই হেডারের লেফট থেকে রাইট পর্যন্ত এটা হলো একটা সেকশন বা হেডার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমরা একটু আগে দেখছিলাম যে এটা একটা কি কন্টেনারের মধ্যে আছে। দেখেন সবগুলো কন্টেন্টকে একটা কন্টেনার বা র্যাপারের মধ্যে আছে। এই কন্টেনারের মধ্যে আবার কয়টা ভাগ? তিনটা ভাগ। একটা, দুইটা, তিনটা। এটুকু কি বুঝতে পারছেন সবাই? সেটা আমাকে বলেন। হ্যাঁ ভাই। জি ভাই। ওকে, এবার ভাই যদি আমরা সবসময় কি তিনটে? ব্যানার সেকশনে আসি, প্রশ্ন আসলে এখন আপনারা নোট করে রাখেন, আমি সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব, সমস্যা নেই। এটা একটা সেকশন যেটাকে আমরা বলতেছি ব্যানার সেকশন। প্রথমটা হলো হেডার, সবার নিচেরটা হলো ফুটার, আর মাঝখানে যত থাকবে সবগুলোকে আমরা বলবো সেকশন। তাহলে এই যে লেফট টু রাইট এইচটিএমএল এ আমরা ডিজাইন করার জন্য প্রথম নিব একটা সেকশন। এই সেকশনের পরে আমরা দেখেন এই জিনিসগুলো আবার কি একটা বক্সের মধ্যে থাকবে। এখান থেকে শুরু করে এই যে বাটনের এই যে উপরে এই যে বাটন সোজা, এই ছবিটা কেন বাইরে আছে সেটা আমরা পরে এক্সপ্লেন করব। এটা হলো একটা কি কন্টেনার মধ্যে অবশ্যই আমার একটা কন্টেনার রাখবো। মোস্ট অফ দ্য ওয়েবসাইটে আমাদের কন্টেনার থাকে। এই কন্টেনারটা আবার দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। এটা হলো একটা লেফট সাইড আর একটা হলো রাইট সাইড, ঠিক আছে? এই লেফট সাইডে আবার কি জিনিস? তিনটা। একটা হলো টাইটেল, মানে H1 থেকে 6 যে কোনো একটা হবে, আরেকটা হলো প্যারাগ্রাফ, আর একটা হলো বাটন, ঠিক আছে? এই সো এইটুকু সবাই বুঝতে পারছেন লেআউটটা কিভাবে হবে? জি ভাই বুঝতে পারছি। ওকে, এরপরে আসেন পরে আরেকটা সেকশনে যাই, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন আরও ভালো। আমরা আসি এখানে আসার পরে তাহলে এখন আমি জিজ্ঞাসা করব, আপনারা আনসার করবেন। এই যে এখান থেকে এই যে লেফট টু রাইট পর্যন্ত এটার নাম কি? সেকশন। 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 অ্যান্ড এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটার নাম কি? কন্টেনার। কন্টেইনার। তারপর হচ্ছে আমাদের এটা কন্টেনার কয়টা ভাগ? তিনটা ভাগ। কন্টেনারের মধ্যে আবার কয়টা ভাগ? তিনটা ভাগ, ঠিক আছে? তিনটা ভাগ, এই যে তিনটা ভাগ, ঠিক আছে? আচ্ছা, এবার এক একটা কন্টেনারের মধ্যে দেখেন এটার মধ্যে আবার দুইটা অংশ, একটা হলো আইকন আছে আর একটা হলো টাইটেল। আর এই টাইটেলের নিচে আবার কি? প্যারাগ্রাফ। বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন জি ভাই। সবাই? ওকে, জি। জি ঠিক আছে। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আমরা যদি চাই এরকম একটা বক্স ডিজাইন করব, কোনো কন্টেন্ট না, মানে কোনো লেখা আইকন কোনো কিছু নেব না, একটা বক্স। তো যে কোনো বক্স ডিজাইন করার জন্য আমার এইচটিএমএল এ নিতে হবে হলো ডিভ। কি নিতে হবে? ডিভ। তো ডিভেরও আপনার স্টার্টিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ আছে, ঠিক আছে? ডিভ, ডিভ, ঠিক আছে? যে কোনো বক্স ডিজাইন করার জন্য আমি কি নিব? ডিভ নিব। আচ্ছা, এরপর আসেন লেফট টু রাইট, যেটা একদম মানে প্রথম শুরু করার আগে আমরা কি নিব? সেটা একদম যদি উপরেরটা হয় তাহলে নিব হেডার ট্যাগ, আর যদি একদম নিচেরটা হয় তাহলে নিব ফুটার ট্যাগ, আর এর মাঝখানে যতগুলো সেকশন থাকবে সবগুলো আমরা কি নিব? সেকশন নিব। সেকশনের মধ্যে আমার কি থাকবে? কন্টেনার থাকবে, ঠিক আছে? কন্টেনারটাও কি, মানে কন্টেনার বলতে একটা ডিপ, মানে প্রথমটা শুধু সেকশন আর বাকি সবগুলো ডিপ, ঠিক আছে? কন্টেনারের পরিবর্তে আমার কি তিনটা কলাম থাকতে পারে, বা হলো আমার কি দুটা কলাম থাকতে পারে, ঠিক আছে? বা একটা কলাম থাকতে পারে, এরকম আর কি, ঠিক আছে? এইভাবে আমরা ডিজাইনটা করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে জিনিসগুলো এগুলো পাশাপাশি রাখার জন্য আমরা আগে ব্যবহার করতাম অনেক কিছু ব্যবহার করতাম। আমরা মানে কি বলা যায়, পজিশন ব্যবহার করতাম, তারপরে হচ্ছে টেবিল ব্যবহার করতাম, আমরা হচ্ছে ব্লক এলিমেন্ট, ইনলাইন ব্লক এলিমেন্ট ব্যবহার করতাম। কিন্তু এখন আমরা এগুলার কিছুই ব্যবহার করি না, এখন আমরা ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড গ্রিড ব্যবহার করি। তো আমরা আমাদের কোর্সে ডিসপ্লে ফ্লেক্সটা শিখব।
ডিসপ্লে ফ্লেক্স আর গ্রিড অনেকটাই সিমিলার, গ্রিড একটু ফাংশনালিটি বেশি। সো এই যে আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স কেন ব্যবহার করব, কারণ হচ্ছে এই যে তিনটা ডিপ, আপনারা গতদিন কি ব্লক এলিমেন্ট অ্যান্ড ইনলাইন এলিমেন্ট শিখছিলেন, মনে আছে? জি, ধারণা সো দেওয়া ডিপ হয়েছিল। হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, আমি যদি কোনো একটা ডিপ নেই ওর পাশে আর কাউকে বসতে দিবে না। তো ওই না। ডিপগুলোকে এরকম বক্স বক্স ডিজাইন করার পর ওগুলোকে পাশাপাশি রাখার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স শিখব। এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই, ডিসপ্লে ফ্লেক্স কেন দরকার? জি ভাইয়া, যে আমরা পাশাপাশি নেওয়ার ডিসপ্লে জন্য। ফ্লেক্স দরকার হলো, যেমন এইটা একটা বক্স, আমি যদি আবার দেখাই, এই যে এটা একটা বক্স আর এর পাশে এই যে আরেকটা বক্স, এই দুটো বক্স কি, আমি যদি এমনি HTML ডিজাইন করি এরা বাই ডিফল্ট নিচে নিচে আসবে। তো যদি এই দুটাকে পাশাপাশি রাখতে চাই তাহলে ডিসপ্লে ফ্লেক্স শিখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিওয়ান? ডিসপ্লে ফ্লেক্স কেন দরকার? জি জি ভাইয়া। আচ্ছা, তো আসেন আমরা জি এখন ভাইয়া। ডিসপ্লে ফ্লেক্সটা শিখবো, ঠিক আছে? ডিসপ্লে ফ্লেক্স শেখার আগে আমি একটু সবার কাছে শুনবো যে আপনাদের কার কি কোশ্চেন আছে এইটুকুর মধ্যে। কারো কোনো কোশ্চেন আছে? হেডার বলতে একদম শুরু থেকে যে অংশটা সেটাকে বোঝানো হচ্ছে। জি বলেন। মানে হেডার বলতে কোন অংশটা একদম আচ্ছা, শুরুতে ঠিক যে আছে। ডকুমেন্ট টাইটেল। হ্যাঁ হ্যাঁ, এই যে অংশটা, এই অংশটা হলো হেডার। সব সময়ের জন্য প্রথম যেটা মেনু থাকে বা আমাদের কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে হেডারে, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমরা বলতেছি হেডার, আর এইটাকে বলতেছি ফুটার। ফুটার মানে যেখানে অ্যাড্রেস বা কিছু বিভিন্ন লিঙ্কস থাকে। একদম টপ সেকশনটাকে আমরা বলবো হেডার, আর একদম বটমের যে সেকশন সেটাকে আমরা বলবো ফুটার। আরও সহজ করে যদি আমি হেডার ফুটার আপনাদেরকে চেনাই তাহলে আমি এভাবে চেনাবো, যেমন শিখবে সবার। এখানে আসলাম, আসার পরে এখন কোন পেজে আসি? হোম পেজে। খেয়াল করছেন কোন পেজে? এই যে একটা পেজ, হোম পেজ। এখন আমি যদি কোর্সে ক্লিক করি, দেখেন এখানে কি ডিফারেন্ট ডিজাইন না? জি ভাইয়া। কিন্তু উপরের ডিজাইন কি চেঞ্জ হয়েছে? না। এই যতটুকু ডিজাইন চেঞ্জ হয় নাই এটা হলো হেডার। আমি যদি এখানে আসি, ধরেন ইভেন্টস, ও সরি এটা তো হলো ফেসবুকে চলে গেল, আমরা এখানে আসি অ্যাবাউট আস। ওকে, এ দেখেন অ্যাবাউট, সরি এখনো আসে নাই, অ্যাবাউট আস এখানে ক্লিক করি, এই যে অ্যাবাউট আস চলে এসেছে। দেখেন হেডারটা কি সেম আছে না? জি ভাইয়া। হেডার চিনতে পারছেন? এখন যদি দেখেন ফুটারটাও সেম আছে, এটা হোম পেজেও যেমন ছিল এই পেজেও তেমন। তো এটা হলো ফুটার। সো আশা করি আপনারা হেডার ফুটার বুঝতে পারছেন। আর কারো কোনো কোশ্চেন? এবার হেডারে তিনটে অংশ আছে, এটা কি তিনটেই থাকবে না চারটে, বাড়তেও পারে কমতেও পারে? এটা তো খুব সিম্পল ম্যাটার, এটা বাড়বে কমবে, ও, ঠিক এটা আছে। তো হলো ওয়েবসাইট ডিজাইনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকে যাওয়ার জন্য আমরা কি করব, একটা গত দিনের মতো একটা প্রজেক্ট তৈরি করব। সো এটার জন্য আমি এখানে আসলাম, আসার পরে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করতেছি, সেটা হলো, সবাই মিউট করে ফেলবেন। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, SSM631। ওকে, অ্যান্ড এটার মধ্যে আমি আসলাম। আসার পরে আমি কি করব, এখানে আমি সিম্পলি আর একটা ফোল্ডার তৈরি করব, সেটা হলো ক্লাস 2। ওকে, আচ্ছা ক্লাস 2। এরপর এটার মধ্যে আসলাম। আসার পরে দেখেন গতদিন আপনারা একভাবে তৈরি করছেন HTML ফাইল, আজকে আরেকভাবে তৈরি করবেন। সেটা হলো রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আপনারা নিউ নিতে পারেন। নিউ নিয়ে এখানে টেক্সট ডকুমেন্টে যাবেন, যাবার পরে কন্ট্রোল এ দিয়ে পুরো অংশটা সিলেক্ট করবেন। তবে এখানে মাথায় রাখবেন, এই যে .txt যাদের নাই, যাদের নাই তাদের ফাইল এক্সটেনশনটা অন করে নিতে হবে, ঠিক আছে? ফাইল এক্সটেনশনটা কিভাবে অন করবেন, এখানে ইউটিউবে সার্চ দেন হাউ টু ওপেন বা অন, ঠিক আছে, বা হাউ টু শো ফাইল এক্সটেনশন লিখে ইউটিউবে সার্চ দেন, পেয়ে যাবেন, অথবা সাপোর্ট নেন, পেয়ে যাবেন, ঠিক আছে? আমার এটা উইন্ডোজ 11, অনেকের আছে 7, অনেকের আছে 10, এই জন্য দেখাচ্ছি না। সো এটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে index.html
তারপরে ইন্টার দিব, দেওয়ার পরে এখানে কিন্তু একটা ইনফরমেশন দিচ্ছে যে তুমি তোমার যে ফাইলটা আছে টেক্সট ফাইল এটাকে চেঞ্জ করে HTML করে ফেলতেছো। তা আমি বললাম হ্যাঁ আমি বুঝে শুনেই করতেছি, ইয়েস। দেন দেখেন এটা ব্রাউজারে চলে আসছে। যাদের গুগল ক্রোম ব্রাউজার আসবে না, আপনার ডিফল্ট অ্যাপ হিসাবে চেঞ্জ করে নেবেন। এটা মনে হয় গতদিন বলছিলাম। এখানে আপনি সেটিংসে যাবেন, এই যে এখানে সেটিংসে যাবেন, যাওয়ার পরে লিখবেন ডিফল্ট অ্যাপ। কি ডিফল্ট অ্যাপ, এই যে ডিফল্ট অ্যাপ। এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন, আচ্ছা আমি এখানে আসুক, এখনো লোড হচ্ছে আর কি। HTML কোথায় আছে খেয়াল করবেন, দেখি আমরা। এই যে আপনার এরকম যদিও এরকম যতগুলো জায়গায় আপনার অন্য ব্রাউজার থাকবে সবগুলো জায়গায় এই যে এখানে ক্লিক করে, এই যে দেখেন আমার .html এর জায়গায় কি আছে গুগল ক্রোম। সো আপনারা ওইভাবে সেভ করে নেবেন। আবার উইন্ডোজ 10 একটা জায়গায় আসবে শুধু। সো ওই জিনিসগুলো আপনারা কি করবেন, এরকম করে ক্লিক করে, ঠিক আছে, এরকম ক্লিক করবেন, ক্লিক করে গুগল ক্রোম সিলেক্ট করে সেট ডিফল্ট করে দিবেন, তাহলে আপনাদের এটা গুগল ক্রোম আসবে বাই ডিফল্ট। ওকে, সো এটা আমি একটা index.html ফাইল ক্রিয়েট করলাম। দেন আমি কি করব, আরেকটা ফোল্ডার করব, এই ফোল্ডারের নাম দিব CSS, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফোল্ডার করব আমি, যেটার নাম দিব হলো ইমেজ, IMG, ঠিক আছে। বা আমি একটা কাজ করি, ছোট হাতে দিই সবগুলো, যেহেতু এগুলো ভিতরে লিঙ্ক আকারে কাজ করবে, আপনারা সব ছোট হাতে দিবেন CSS। ওকে, আর ইন ফিউচারে আমাদের কি লাগবে, আরেকটা ফোল্ডার লাগবে, সেটা হলো মনে করেন যে JS ফোল্ডার, ঠিক আছে। সো এখন এটা লাগতেছে না, এখন এটা আমি ডিলিট করে দিব, ঠিক আছে। এখন এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর CSS এর মধ্যে আসি, রাইট বাটন ক্লিক করলাম, নিউ থেকে আমি আবার টেক্সট ডকুমেন্ট যাব, Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করব, তারপর লিখব style.css, এটা CSS ফাইল তৈরি করে নিলাম, ঠিক আছে। ফোল্ডার ম্যানেজমেন্ট যাকে বলে। এরপর ইমেজের মধ্যে আমি ইমেজ রাখবো। এখন এটাকে আমি কি করব, আমার এই যে VS কোডটা আমি ওপেন করব। আজকে আর আমার VS কোড থেকে কোনো ফাইল ক্রিয়েট করার প্রয়োজন নাই। সো এটা আমার আগে যে ফোল্ডারগুলো ছিল এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে আমি ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে 631 এটা আমি সিলেক্ট করলাম। দ্যাটস ইট, ওয়েলকাম, এটা হলো ইয়েস আই ট্রাস্ট, এটা দিয়ে দিবেন, ওয়েলকামটা কেটে দিবেন, ক্লাস 2-তে ক্লিক করবেন। এই যে index.html ফাইল চলে আসছে, এখানে shift+1 আচ্ছা দেখি, shift+1, তারপরে আমরা ট্যাব দিচ্ছি, ট্যাব দিলে আমার স্ট্রাকচারটা চলে আসছে। অ্যান্ড এখন আমার প্রথম কাজ হবে কি, এই যে CSS ফাইল এটা আমার লিঙ্ক আপ করা। সো এখানে ক্লিক করলাম, আমি লিখব লিঙ্ক, LINK, লিঙ্ক, ঠিক আছে। লিঙ্ক লিখে এখানে আমি লিখব, এটা কোন ফোল্ডার আছে, CSS ফোল্ডারের মধ্যে। ক্লিক করলাম, style.css চলে এসছে। আপনারা এখানে ইন্টার দেন, দিয়ে আপনি কন্ট্রোল যে কোশ্চেন মার্ক বা ফরওয়ার্ড স্ল্যাশ এটা দেন, দিয়ে লিখতে পারেন যে কি CSS ফাইল লিঙ্কিং, ঠিক আছে। এটা এরকম কমেন্ট করে রাখতে পারেন, ঠিক আছে। CSS ফাইল লিঙ্কিং সেভ করলাম। সেভ করার পরে এখন আমার আর কোনো কিছু কানেক্ট করা লাগবে না। এখন আমি কি করব, সিম্পলি একটা লেখা লিখব, লিখে দেখব যে ওইটা আমার কাজ করতেছে কিনা। H1 লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, আমি এটা লিখলাম। লেখার পরে সেভ করলাম, সেভ করে আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, রিভেল ইন ফাইল এক্সপ্লোরার index.html, সরি, এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা আমার ওপেন হয়ে যাচ্ছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে এসছে। এখন আমার করণীয় কি, আমি এই যে স্টাইল ডট এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমি লিখব যে H1, তারপরে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমি কি লিখব যে কালার রেড, ঠিক আছে। এখন আমি দেখব CSS ফাইলটা লিঙ্ক আপ হয়েছে কিনা, রিলোড দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। সো সাকসেসফুলি আমরা কি করতে পারলাম, আমরা ফাইলগুলো সুন্দরভাবে ক্রিয়েট করে ফেললাম। ওকে, আচ্ছা, এখন আমরা কি শিখব, ডিসপ্লে ফ্লেক্স। কি শিখব, ডিসপ্লে ফ্লেক্স। সো এটা আমি বাদ দিচ্ছি, এখানে আমি লিখলাম যে ডিসপ্লে ফ্লেক্স বা ফ্লেক্স বক্স বা CSS ফ্লেক্স বক্স। ওকে, আমরা এখানে CSS ফ্লেক্স বক্স
এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই ডিসপ্লে ফ্লেক্স শেখার জন্য আমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো আগে আমাকে একটা বক্স বানিয়ে নিতে হবে। কি করতে হবে? একটা বক্স বানিয়ে নিতে হবে। সো আসেন আমরা একটু প্রফেশনালি করার চেষ্টা করি। আমরা একটা সেকশন নিচ্ছি। কি করব? একটা সেকশন নিচ্ছি। ওকে, সেকশন নিলাম। এই সেকশনের নাম দিচ্ছি, ধরেন কি আমরা সিএসএস, আমরা এটার একটা ক্লাস দিচ্ছি যে সিএসএস ফ্লেক্স সেকশন। ক্লাসের নাম আপনি যে কোনো কিছু দেন, কোনো সমস্যা নেই। এটা একটা নাম দিচ্ছি সেকশন। এরপরে আসেন একটা কন্টেইনার দিব। কি দিব? কন্টেইনার দিব, যেহেতু আমার সবগুলো জিনিস কি একটা কন্টেইনারের মধ্যে থাকে। ওকে, নেক্সট দিন থেকে আপনারা, আমি আজকে সর্বশেষ বলছি যে আপনারা কিন্তু অবশ্যই 10টা 15-র মধ্যে, আমি যদি কোনো কারণে লেট করি সেটা আমি নোটিশ দিয়ে দিব, কিন্তু আপনারা অবশ্যই 10টা 15-র আগে ক্লাসে জয়েন করবেন, না হলে কিন্তু আমি অ্যাক্সেস দিব না। সো এখানে কন্টেনার দিচ্ছি, বা আমরা এটাকে কি মেইন বক্স দিতে পারি বা ফ্লেক্স বক্স দিতে পারি, যে কোনো নাম দিতে পারেন। আমরা বোঝার জন্য নাম দিচ্ছি ফ্লেক্স বক্স। ওকে, আচ্ছা, সেভ করলাম। আচ্ছা, ফ্লেক্স বক্স না দিয়ে আমরা দিই যে মেইন বক্স, তাহলে আপনাদের এখন বেশি মেইন বক্স, ঠিক আছে। এটা সেভ করলাম। এখন দেখেন আমরা এইটুকু যে লিখছি এটার কারণে কিন্তু আপনি ফ্রন্ট এন্ডে কোনো কিছু দেখতে পাবেন না। এখানে আসার পরে রিলোড দিচ্ছি, কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু এখানে সিএসএস ফ্লেক্স বক্স দেখতে পাচ্ছেন। আসেন এখন এটাকে করার জন্য আমরা এটাকে একটু কি করব? স্টাইল করব। কি করব? স্টাইল করব। স্টাইল করার জন্য আমার কি করব? ফার্স্ট অফ অল আমি এইটা নিচ্ছি, এই যে এই সেকশনটা। ওকে, এটাই করলাম। করার পরে আমি এখানে আগে কি করব? আগে এই আপনারা লিখবেন যে অ্যাস্টেরিক সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। তার মানে হোল ডকুমেন্টে কি হবে? কিছু আমার বাই ডিফল্ট মার্জিন এবং প্যাডিং থাকে, এটা মানে গতদিন দেখাইছিলাম আপনাদের, মার্জিন এবং প্যাডিং থাকে, সেটাকে আমি কি করব? জিরো করব। এটাকে আমরা কি করব? জিরো করব। কিভাবে বুঝবেন? আপাতত এটা আমরা কমেন্ট করে রাখলাম, ঠিক আছে। আসেন এরপর আমরা কি করব? ডট, এই যে সেকশনটা আমরা লিখলাম এখানে ডট দিয়ে, ডট কেন দিচ্ছি? যখন আপনি কোনো ক্লাস নেবেন স্টাইল করার জন্য তার আগে ডট দিতে হবে, তাহলে সিএসএস ফাইল বুঝতে পারবে যে এটা একটা ক্লাস। আর যদি আমরা কোনো আইডি নেই, যেমন আমি নিচ্ছি আইডি নিয়ে আমি নিলাম যে মনে করেন যে কি বলা যায় মেইন সেকশন, তখন আমাকে কি করতে হবে? এখানে এসে তখন আমাকে দিতে হবে হ্যাশ দিয়ে এরকম লিখতে হবে মেইন কি বলা যায় সেকশন, তাই না? এই যে মেইন সেকশন দিয়ে এরকম দিতে হবে, ঠিক আছে। সো এটাকে আমরা তো এখন নিচ্ছি না, এটা বাদ দিচ্ছি, দিয়ে আমরা ডট দিয়ে ওইটা নাম দিলাম, তারপর ইন্টার দিলাম। তাহলে কি করলাম? একটা সেকশন নিলাম, তার একটা ক্লাস নিচ্ছি। আচ্ছা, আইডি আমার এখন লাগতেছে না, এটাকে বাদ দিয়ে দিচ্ছি, সেভ করলাম। সেভ। আচ্ছা, এখন হলো এই সেকশন, এখানে ক্লাস দিলাম, ক্লাস দিয়ে ওটার নাম দিলাম। এবারে এখানে আপাতত আমি কোনো কোড করব না। এরপর আসেন এই যে এটার জন্য আমরা কোড করব, এই যে মেইন বক্স, এটাকে আমরা কপি করলাম। ক্লাস নেম সবসময় কপি করবেন, ভুল হওয়ার সময় কম নেই। তাহলে এখানে আমাকে কি দিতে হবে? ডট। কেন? কারণ এটা একটা ক্লাস। তারপর এটা পেস্ট করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, ইন্টার দিব, দিয়ে আমি এটার একটা বর্ডার দিতে চাই। বর্ডার দেওয়ার জন্য কি? বর্ডার, ঠিক আছে, এই যে বর্ডার। ওকে, বর্ডার দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটাকে 5px। কি দিচ্ছি? 5px। ওকে, বর্ডার দিয়ে আমি কি দিলাম? 5px বর্ডার দিলাম। আচ্ছা, এবার বর্ডারের কালারটা কি হবে? বর্ডার কালারটা আমি বললাম যে রেড। কি বললাম? রেড বা ডার্ক ব্লু, ঠিক আছে, যে কোনো একটা কালার দেন আপনার ইচ্ছা মতো। আর বর্ডারটা কেমন হবে? বর্ডারটা আমি বলছি যে এটা সলিড হবে। কি হবে? সলিড, ঠিক আছে, বর্ডারের কালার। তাহলে দেখেন বর্ডারটা কি হবে? বর্ডারটা হবে হলো কত মোটা হবে? 5 পিক্সেল। এবং বর্ডারটা কেমন হবে? ডটেড হবে নাকি ড্যাশ হবে নাকি সলিড হবে? আমি বললাম সলিড। এবং কালারটা কেমন হবে সেটা আমি বলে দিলাম। দেওয়ার পরে আমি সেভ করলাম। এখন এইটার মধ্যে তো আমার কোনো কিছু লেখা নাই, এই জন্য আমার কি হবে? বর্ডারটা দেখা যাবে না তো ভালোভাবে।
আমি এখানে এটা আসলাম, আসার পর এখানে লোড দিচ্ছি, দেখেন এটা সব একসাথে লেগে আছে। এখন যদি আমি এর মধ্যে কিছু একটা লিখি, মনে করেন যে H1 নিয়ে আমি লিখতেছি যে কিছু একটা এখানে লিখে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে এটাকে রিলোড দিচ্ছি। দেখেন চারপাশে কি বর্ডার হয়েছে। এই বর্ডার হওয়ার পরে এই যে উপরে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা গ্যাপ, এই গ্যাপটা রিমুভ করার জন্য আমরা কি করব, স্টাইল ডট সিএসএস এ আসবো, এই যে অ্যাস্টেরিক সাইন দিয়ে এই যে এটা আমরা আনকমেন্ট করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করার পরে এখানে আসবো, আসার পরে আমরা কি করব, রিলোড দিব। এখন দেখেন গ্যাপটা আর চারপাশে নাই। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এটার একটা উইথ দিয়ে দিব। কি দিব, এটার একটা উইথ দিব, যে উইথ, ঠিক আছে। উইথ আমি দিচ্ছি টোটালটা আমার কত পার্সেন্ট, যেমন এই মেন সেকশন এটা হলো আমার বাই ডিফল্ট 100%, তারপর আমি বলে দিচ্ছি যে 100%, কত 100%, মানে মেইন সেকশনটা লেফট টু রাইট হবে। আর এই যে ভিতরে যে মেইন বক্সটা এটার পার্সেন্টেজ হবে কত, 80। এটা কত পার্সেন্টেজ হবে, 80%, সরি 80%। সেভ করলাম। সেভ করার পরে এখানে আসেন, এসে রিলোড দেন। তো দেখেন এটা এখন কমে এসছে। এইটুকু কি বুঝতে পারছেন সবাই, একটু জানাবেন। এতক্ষণ জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া ভাইয়া আরেকবার। এরপরে ভিডিও দেখে নিবেন। এখন হলো ভিডিও দেখে নেবেন, স্পেসিফিক কোনো জিনিস মানে এটা আরেকবার দেখানোর সুযোগ নেই। এরপরে ভিডিও রেকর্ড আছে, আপনার যতবার খুশি দেখবেন। কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে বলেন। ওকে ঠিক আছে ভাইয়া ডিপ হ্যাঁ কি আপনার কাজে সেকশন লাগে? কোনটুকু জি বলেন। ডিপ কি কাজে লাগে? আচ্ছা সেটা বললাম। এখানে আসেন, এই যে আমরা যে কোনো একটা বক্স যদি চিন্তা করি, বক্স, ঠিক আছে, আমরা যদি যে কোনো একটা বক্স মনে করেন যে এটা একটা বক্স, এটার ব্যাকগ্রাউন্ডে কী কালার আছে, ব্লু কালার, তাহলে এটা একটা ডিপ, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন হোমে আসেন। হোমে আসার পরে মনে করেন যে এই যে ডান পাশে এই যে একটা অংশ, ঠিক আছে, দেখেন আমি দেখাচ্ছি। ধরেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, এখানে কয়টা জিনিস আছে, তিনটা জিনিস, একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ, আর একটা হলো বাটন। তাহলে এই জিনিসগুলো কিসের মধ্যে আছে, একটা ডিবের মধ্যে আছে। এইটা হলো ডিবের কাজ, মানে যে কোনো একটা বক্সের মধ্যে আমরা জিনিসগুলো রাখবো, আর সেই বক্সটা ডিফাইন করার জন্য আমরা ডিব নিচ্ছি, আর ডিবের একটা ক্লাস হচ্ছে মেইন বক্স। আচ্ছা আর কে কি বলতে চাচ্ছিলেন ক্লাস আর হ্যাঁ। আইডির মধ্যে পার্থক্য কি? বলেন। ক্লাস আর আইডির মধ্যে পার্থক্য কি? দেখেন আমাদের যে মেইন ফ্যাক্টটা হলো যে যদি আমরা ইনিশিয়ালি চিন্তা করি, ঠিক আছে, যে ইনিশিয়ালি চিন্তা বলতে কি, যে ধরেন আমি একটা ডিজাইন করব, ঠিক আছে, আমি একটা ডিজাইন করব, তো ডিজাইন করার জন্য আমার ওই স্পেসিফিক জিনিসটা কি করতে হবে, ধরতে হবে। তো ধরার জন্য আমি কি নিতে পারি, ক্লাস নিতে পারি বা আইডিও নিতে পারি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমার ক্লাস আর আইডির কোনো পার্থক্য নেই, কিন্তু আমার পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, যে ধরেন একটা আইডি একটা সিঙ্গেল এলিমেন্টকে আমার ডিফাইন করে, আর ক্লাস হলো আমার মাল্টিপল এলিমেন্টের জন্য কাজ করে। এটা হচ্ছে আমার বেসিক ডিফারেন্স। কিন্তু আপনি যখন সিএসএস করবেন, আপনি যখন এরকম সিএসএস করবেন, যেমন ধরেন এখানে আমরা কি রাখছি, ক্লাস, এখন এই ক্লাসের পরিবর্তে যদি আপনি আইডি দেন তো একই কাজ করবে, কিন্তু বেসিক ডিফারেন্স হচ্ছে আমরা সামনে দেখব যে আইডি হলো আপনার স্পেসিফিক একটা সিঙ্গেল এলিমেন্ট, কি যেমন H1 এলিমেন্ট, এটা হলো স্পেসিফিক সিঙ্গেল একটা এলিমেন্টকে ধরার জন্য হলো আইডি ব্যবহার হয়। আর ক্লাস হলো মানে মাল্টিপল এলিমেন্টসকে ডিফাইন করার জন্য আমার কি হয়, ক্লাস ব্যবহৃত হয়, মানে বইয়ের ভাষা যেটা, সহজ কথা। ওকে, এখন হচ্ছে আসেন আমরা যেখানে ছিলাম সেখানে যাই। এখন দেখেন আমরা এই মেইন বক্সের উইথ কত দিয়েছি, 80, আর আমার সেকশনটা কত, বাই এখানে যদি আপনি 100% নাও দেন তাও এটার উইথ 100%, তারপরেও আপনারা ডিফাইন করে দিবেন যে যে কোনো সেকশন নিলে প্রথমে এইটা আপনি লিখবেন যে উইথ হলো 100%। আচ্ছা এরপরে এটা দিচ্ছে 80। তো আমার যখন আমি ওয়েবসাইটে ছিলাম এইখানে দেখেন তো আমার কি এই বাম পাশে যতটুকু গ্যাপ ছিল, এখানে যদি আসি, এটা ডান পাশে যতটুকু গ্যাপ বাম পাশেও ততটুকু গ্যাপ না, তার মানে কি আমার ওই যে 80% এটা কি মাঝখানে দাঁড়ায় আছে, রাইট। তো আমি আমার ওই বর্ডারটাকে কি করব, মাঝখানে নিয়ে আসতে চাই। মাঝখানে নিয়ে আসার জন্য কোনো ডিপ যখন সেটার উইথ
100% থেকে কম হবে সেটাকে যদি মাঝখানে নিয়ে আসতে চান আপনারা লিখবেন মার্জিন 0 অটো। এটার ব্যাখ্যা পরে আমরা যখন মার্জিন প্যাডিং শিখব তখন ব্যাখ্যাটা পাবেন অবশ্যই। এই মার্জিন আমরা কত পেলাম? 0 অটো। কত পেলাম? 0 যদি অটো দেই তাহলে আমরা কি হবে, আমাদের যে বর্ডারটা দিয়েছিলাম ওটা মাঝখানে চলে আসবে। এটাখানে রিলোড দেন, এই যে দেখেন এটা মাঝখানে চলে আসছে। ঠিক আছে, সেটা কিসের কারণে? এই যে মার্জিন 0 অটোর কারণে। এবার আসেন, আমরা চাচ্ছি এইটার উপরে একটু গ্যাপ থাকবে। কি উপরে গ্যাপ থাকবে? তো গতদিন আমি আপনাদের বলেছিলাম কি না জানি না, আপাতত বুঝবেন মার্জিন এবং প্যাডিং মানে ফাঁকা জায়গা বা ফাঁকা স্পেস। তো আমি চাচ্ছি উপরে গ্যাপ থাকবে, তাহলে আপনি মার্জিনও দিতে পারেন, আর প্যাডিং দিলে কি হবে, ভিতর থেকে জায়গাটা পাবে। ঠিক আছে, তো সেকশনে এখন মার্জিন প্যাডিং দিলে একই কাজ করবে। এখন হয়তো বা এটা আপনারা বুঝবেন না, ধরেন আমরা উপরে ফাঁকা জায়গা দিব, তাহলে কি করব, মার্জিন দিচ্ছি। মার্জিন উপরে আমরা কত দিব? মার্জিন উপরে দিব, তাহলে দিব মার্জিন টপ। কত দিচ্ছি? ধরেন 100 px দিই, 100 px। ঠিক আছে, 100 px দিচ্ছি, সেভ করলাম। সেভ করার পরে এখানে এটা রিলোড দিচ্ছি, এই যে দেখেন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার কি হলো, যে উপরে একটু ফাঁকা জায়গা নিলাম, একটা বক্স করলাম জাস্ট সিম্পলি। এরপরে আসেন আমরা এখানেই করি। এখন আমরা চাচ্ছি যে এটার মধ্যে 3টা বক্স ডিজাইন করব। কি করব? 3টা বক্স। তাহলে আমরা কি করব, 1 নম্বর এই যে ডিপ, বক্স মানেই হলো ডিপ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ডট ডট দিয়ে আমরা লিখব হচ্ছে একটা ক্লাস নেম দিব, ডট দিয়ে ক্লাস নেম দিব, ধরেন বক্স 1। ওকে, বা 3টা আগে বক্স দিয়ে দিই, বক্স 1। তারপর কন্ট্রোল শিফট ডি চাপ দিলে এরকম পুরো লাইন সহ কপি হবে। কন্ট্রোল শিফট চেপে ধরবেন, তারপর ডিতে একবার ক্লিক করবেন, এরকম কপি হবে। তো এটা হলো আমরা 3টা বক্স কি করলাম, ডিজাইন করলাম। 3টা বক্স কি করলাম, ডিজাইন করলাম। 3টা বক্স ডিজাইন করার পরে এই বক্সগুলোর আমরা আরও ক্লাস নিব, তবে আপাতত এই বক্সটাকে আমরা কপি করলাম। স্টাইলে আসলাম, আসার পরে এখানে আমরা দিচ্ছি ডট, ডট দিয়ে এটা পেস্ট করলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা দিচ্ছি উইথ দিচ্ছি 100 px। 100 না, এত দরকার নেই, 50 px দিচ্ছি, 50 px। অ্যান্ড হচ্ছে হাইট 50 px। ঠিক আছে, হাইট 50 px। এবং দেখেন একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করবেন, দেখেন এই বক্সটা বড় হয়েছে কিন্তু ওর ভিতরে বক্স দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ কি জানেন? কারণ এই যে ডিবের মধ্যে কিছুই নাই এবং এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালারও নাই। এখন যদি আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে এটা ভিজিবল হবে। তাহলে আমরা যদি লিখি বিজিসি মানে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ট্যাব দিই, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। কী কালার দিব? আমি মনে করেন যে এখানে কালার দিচ্ছি, একটা দিলাম হলো ব্লু। ঠিক আছে, সেভ করলাম, রিলোড দিচ্ছি। এই যে দেখেন আমার 3টা বক্স চলে এসছে। এখন 3টা বক্স কিভাবে, 3টা বক্সের আলাদা আলাদা কালার দিব। তাহলে কি করতে হবে, এই বক্সগুলোর আবার আলাদা নাম নিতে হবে। তাহলে আমি এখানে দিব বক্স 1, মানে একটা ক্লাসের পর আরেকটা ক্লাস নিতে চাইলে এরকম স্পেস দিতে হবে। তারপরে আমরা কি করব, এখানে দিব বক্স 2, এরপরে এখানে দিব বক্স 3। ঠিক আছে, দিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করে এখানে আসব, ডট বক্স 1। এবার মনে করেন যে এটার কালার সবগুলোর একই রকম কালার না দিয়ে, 3টা বক্সের একই রকম কালার না দিয়ে, এই জিনিসটা যদি আমি আরেকটু বুঝাই, দেখেন প্রত্যেকটা বক্সের কিন্তু মানে 3টা বক্সেরই ক্লাস নেম হলো বক্স বক্স। সুতরাং এক জায়গায় যখন আমি কোড করতেছি সব জায়গায় ইমপ্লিমেন্ট হচ্ছে। আবার এই 3টা জিনিসকে কি আমি আলাদা আলাদা ক্লাস নিয়েছি। সুতরাং আমি যদি আলাদা আলাদা কালার দিতে চাই তাহলে এরকম আলাদা আলাদা ক্লাস নিয়ে লিখতে হবে। ঠিক আছে, সো আমি দিচ্ছি বিজিসি, এখানে আমি দিচ্ছি ব্লু। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আবার কি ডট বক্স 2, এখানে আমি দিচ্ছি বিজিসি, ব্যাকগ্রাউন্ড কালার কি রেড। ঠিক আছে, 3 নাম্বার দিচ্ছি ডট বক্স 3, সেকেন্ড ব্র্যাকেট আমি এখানে দিচ্ছি বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিব, ধরেন গ্রে দিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করে এখানে আমরা আসি। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্সগুলোর কালার এরকম হয়েছে। এখন আমরা এটাকে একটু হাইট উইডথ বাড়িয়ে দিই, 100
অ্যান্ড এখানেও দিচ্ছি 100। আচ্ছা 100 দিলেও তো বেশি ছোট হয়ে যাবে, মানে 200 দিচ্ছি, 200 সেভ করলাম। এখন এসে রিলোড দিব। ও মাই গড, 200 দিলে অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা তাহলে 100 রাখি। ওকে এনাফ, পরে প্রয়োজন বোধ আবার ছোট করে নিব। এই যে দেখেন বক্সগুলো এই অবস্থায়। এখন আমি চাচ্ছি যে এইগুলোর মাঝে গ্যাপ হবে, কি হবে, মানে বক্সের বাইরে থেকে গ্যাপ হবে। তাহলে বক্সের বাইরে থেকে যদি গ্যাপ নিতে হয় তাহলে আমাকে মার্জিন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? মার্জিন, যে প্রত্যেকটা বক্সের বাইরে। আর যদি আমরা প্যাডিং ব্যবহার করি তাহলে বক্সগুলো বড় হবে। এখন শুধু একটু ধারণা নেন, যেমন দেখেন আমরা যদি প্যাডিং দিচ্ছি, যে প্যাডিং 10px প্যাডিং, তাহলে কি হবে, বক্সের প্যাডিং দিলে কি হয়, বক্সের ভিতরে জায়গা বাড়ে। যেমন দেখেন এই যে দেখেন বক্সগুলো বড় হয়েছে, ঠিক আছে। আর যদি আমি মার্জিন দিই এটা, তাহলে বাইরে থেকে ফাঁকা জায়গা হবে, বাইরে থেকে কি হবে, ফাঁকা জায়গা হবে। এখানে আসেন, এটা রিলোড দেন, এই যে দেখেন বাইরে থেকে ফাঁকা জায়গা হলো। তাহলে 3টা বক্স আমরা পেয়ে গেলাম। এখন আমরা আমাদের ডিসপ্লে ফ্লেক্সের কাজ শুরু করতে পারবো। তো ডিসপ্লে ফ্লেক্সের কাজ শুরু করার জন্য আমাদেরকে যেই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, এটার জন্য আমাদের একটু পেইন্টে আসবো। আসার পরে আমরা এখান থেকে নিউ নিচ্ছি, ডোন্ট সেভ এটা, ওকে। এখানে দেখেন যে আমাদের মাথায় রাখতে হবে যে আমি ধরেন এরকম একটা বক্স আছে আমার, এই বক্সের মধ্যে আমি চাচ্ছি 3টা বক্স রাখবো। কয়টা বক্স? 1টা 2টা 3টা বক্স এরকম যদি পাশাপাশি রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে জানেন? আচ্ছা এখান থেকে আমি একটু বড় করে নিচ্ছি, 22, ওকে। সো টেক্সট, তাহলে আমার প্রথমে নিতে হবে একটা ডিভ। প্রথম কি নিতে হবে? একটা ডিভ, ঠিক আছে। এই ডিভের শুরু এখানে, আর এখানে হচ্ছে আমাদের শেষ, এখানে হচ্ছে আমাদের শেষ করতে হবে। এরকম একটা ডিভ নিতে হবে। ওই ডিভের মধ্যে, ওই মেইন ডিভের মধ্যে আরও 3টা ডিভ নিতে হবে, যেগুলো আমরা পাশাপাশি রাখতে চাই। সেই 3টা ডিভ হলো, এই যে আমি এখান থেকে যদি একটু কপি করে নিয়ে আসি, এই 3টা আমি নিলাম। এটা মনে হয় পেস্ট হবে না ওখানে, আবার দরকার নেই। তাহলে এখানে আমি টেক্সট লিখি, এই যে, তাহলে সেই 3টা ডিভের মধ্যে একটা ডিভ, তারপরে হচ্ছে একটা ডিভ, আর প্রত্যেকটা স্টার্টিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ থাকবে, এই যে এই 3টা ডিভ। তাহলে আমি যদি কোনো 3টা 2টা 5টা 7টা যতগুলো বক্স পাশাপাশি রাখতে চাইবো, আমার মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে একটা, সবগুলো একটা মেইন ডিভের মধ্যে থাকতে হবে। এইটুকু কি সবাই ক্লিয়ার কিনা আমাকে বলবেন? তাহলে দেখেন তো, এই 3টা ডিভ আমার কি, এই যে মেইন যে বক্স, এই মেইন বক্সের মধ্যে আছে না, এই যে একটা ডিভ, এই ডিভের মধ্যে 3টা ডিভ। কিন্তু আমি যদি এই 3টা ডিভ সেকশনের মধ্যে রাখি তাহলে কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে ওইটা পাশাপাশি নিতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, বা আলাদা আলাদা রাখলে এটা পারা যাবে না। আমি যদি 3টা বক্স পাশাপাশি রাখতে চাই, আমার একটা মেইন ডিভ নিতে হবে, সেটার নাম মেইন বক্স দেন, ফ্লেক্স বক্স দেন, হাতিগুলা যা খুশি দেন, তার মধ্যে আরও 3টা ডিভ আমাকে রাখতে হবে, ঠিক আছে। ওকে, সো এখন আমাকে কি করতে হবে, মেইন ডিভের মধ্যে আরও 3টা ডিভ রাখতে হবে। সো আমরা 3টা ডিভ রেখেছি, এখন আমরা কি চাচ্ছি, এইগুলো পাশাপাশি রাখতে চাচ্ছি। দেখেন বর্তমানে আমাদের কি অবস্থা আছে, এই যে অবস্থা আছে। এখন এগুলোকে আমরা কি করতে চাই, পাশাপাশি রাখতে চাই। তো পাশাপাশি রাখার জন্য আমাকে কি করতে হবে, সিম্পলি কোডে যাবার পরে এই যে 3টা ডিভ, এই যে বক্স নাম, হ্যাঁ, এই যে বক্স 3 2 1, এগুলো কিসের মধ্যে আছে, এই মেইন বক্সের মধ্যে আছে। তাহলে এই মেইন বক্সে এসে আমাকে লিখতে হবে ডিসপ্লে ফ্লেক্স। সেভ করলাম, সেভ করার পরে এখানে এসে আমি কি করব, রিলোড দিব। দেখেন আজকে আছে পাশাপাশি আর কেউ আছে না? বসে গেছে। হ্যাঁ আসছে, বাট মিউট করা, আনমিউট করেনি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু ভাইয়া আচ্ছা, কোন স্ক্রিন জায়গা শেয়ার থেকে হচ্ছে না। শুনতে পান নাই বলেন?
কোন জায়গা থেকে শুনতে পান নাই, মিউট হয়ে গেছিল বলেন। বক্সটা ছোট করলেন তারপরে আর শোনা যায় না। 100 পিক্সেল করে দিচ্ছিলেন। এই ভাই পর্যন্ত স্ক্রিন শেয়ার হচ্ছে স্ক্রিন শেয়ার। হচ্ছে না, দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, এটা আবার স্ক্রিন শেয়ার কখন অফ হয়ে গেল কি একটা। এই যে বারবার যে অনেকে জয়েন করতেছে না, এটার জন্য প্রবলেম হচ্ছে কি না কি জানি, এটাই মনে হয় তো বা। কারণ স্ক্রিন শেয়ার তো অফ হওয়ার কথা নয়। আচ্ছা, আপনারা একটু বলবেন যে এই যে 100px করে দিয়েছিলাম, এটা কি দেখছেন সবাই? না, না, এটা আপনি শুধু- রিলোডটা দেখানো হয়, রিলোড দেখানো হয়। জি, জি। এই মার্জিন দেখানো হয়েছিল? হ্যাঁ, মার্জিন দেখানো হয়েছিল। না ভাইয়া, মার্জিন না, দেখানো মার্জিন, হয়েছিল। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালার দেখানো হয়েছিল, ব্লু, রেড, গ্রে। হ্যাঁ, এটা দেখানো হয়েছিল। না ভাইয়া। আচ্ছা, আমি একজন কথা বলেন, আমি যাকে বলি সেটা আচ্ছা, মাহবুব আলম। জি ভাইয়া। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি, আপনি ছিলেন তো ক্লাসে নাকি? জি জি জি। আচ্ছা, আপনি একটু বলবেন যে এখানে কোন জায়গার দেখানোর পরে স্ক্রিন শেয়ারটা অটোমেটিক অফ হয়ে গেল। 100% ওই যে 100px দেওয়ার পরে হচ্ছে যে স্ক্রিন অফ হয়ে গেছে, মানে রিলোড করা হয়নি, পেজে যাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, এই যে বক্স 1 2 3 এগুলো দেখানো হয় নাই তাই তো? এগুলো দেখানো হয়েছিল। এই বক্স 1 2 3 দেখানো হয়েছে। জি, মানে এগুলো দেখানোর পরে ওখানে হচ্ছে যে ওই যে মার্জিন দেওয়া হচ্ছিল। মার্জিন, আচ্ছা মার্জিনটা তাহলে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে এরপর আমরা রিলোডে যাচ্ছি। এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্সটাও বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা তো ওকে সেই। ওকে, দেখেন, সো আমাদের এই অবস্থায় আমরা যখন এখানে 100px বক্সে 100px হাইট 100px এবং বক্স 1 একরকম কালার, 2 একরকম কালার, 3 তে একরকম কালার দিয়ে যখন আমরা রিলোড দিব, এই অবস্থা। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, যদি আমরা বক্সের ভিতরে হাইট উইথ দেওয়ার পরেও যদি একটু জায়গা বাড়াতে চাই, তাহলে আমরা কি লিখবো, প্যাডিং। প্যাডিং লিখে আমি মনে করেন 10px দিচ্ছি, আপনি 20 50 যত খুশি দিতে পারেন। দেওয়ার পরে আমি যদি রিলোড দিই, তাহলে বক্সের আকারগুলো বৃদ্ধি পাবে, পাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু যদি আমি বক্সের বাইরে, যে একটা বক্স থেকে আরেকটা বক্স ফাঁকা হবে, তখন আমাকে প্যাডিং দিলে হবে না, তখন আমাকে দিতে হবে মার্জিন। মার্জিন দিয়ে আমি 10px দিচ্ছি, তাহলে প্রত্যেকটা বক্সের চারপাশ দিয়ে আমার কি হবে, এই যে প্রত্যেকটা বক্সের চারপাশ দিয়ে 10px করে কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ব্যবহার করলাম। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এরকম 3টা বক্স পাশাপাশি রাখতে চাই, তাহলে কি করব, এই যে মেইন যে বক্স, এই মেইন এটা হলো একটা ডিপ, এই ডিপের মধ্যে 3টা ডিপ রাখতে হবে। যখনই আপনি 3টা 2টা 4টা পাশাপাশি রাখতে চাইবেন, আগে কি করতে হবে, একটা ডিপ রাখতে হবে, তারপরে কি করতে হবে, ওই ডিপের মধ্যে আরও 3টা রাখেন, 2টা রাখেন, যে কয়টা খুশি রাখেন। তাহলে এখানে খেয়াল করবেন, আমাদের স্ট্রাকচারে আমরা কি একটা মেইন ডিপ রাখছি না? জি ভাইয়া। জি ওইটার মধ্যে কি আরো 3টা ডিপ রাখছি? তো এখন জি। আমি কি করব, জি এই ভাইয়া। 3টা ডিপ পাশাপাশি রাখতে চাই, কিন্তু আমাদের কিন্তু পাশাপাশি নাই, খেয়াল করবেন নিচে নিচে আছে, কারণ এরা হচ্ছে ব্লক এলিমেন্ট। ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করলে দেখতে পারবেন, এই যে দেখেন, আমি যদি আসি, আমরা এখানে কি করি, দেখেন এই যে আমাদের বক্সগুলো, উপরে যে সেকশন, মেইন বক্স, তারপরে এগুলো কেউই একজন আরেকজনের পাশাপাশি বসতে দিচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে ওরা ব্লক এলিমেন্ট। সো এই ব্লক এলিমেন্টগুলো যদি আমি পাশাপাশি রাখতে চাই, তখন আমার কি করতে হবে, এই মেইন বক্স নাম আপনি যে কোনো দিতে পারেন, ওই মেইন বক্সের মধ্যে এসে সিম্পলি আমি লিখব ডিসপ্লে ফ্লেক্স, দ্যাটস ইট, কাজ শেষ। রিলোড দেন, দেখবেন যে 3টা পাশাপাশি বসে গেছে। কি হলো, সেভ করা হয়নি নাকি? বক্সে হইছে, মেইন বক্সে হয়নি। ও এটা বক্সে দেওয়া হয়েছে, সরি। এই মেইন বক্সে এসে আমি দিয়ে দেবো ডিসপ্লে ফ্লেক্স, দেন হচ্ছে আমরা সিম্পলি যে এই যে দেন পাশাপাশি বসে গেছে। বুঝতে পারছেন বিষয়টা সবাই? জি ভাইয়া।
ওকে, এখন ঠিক আছে। আমরা তাহলে যে কোনো জিনিস যদি পাশাপাশি রাখতে চাই, আমার এতক্ষণকার মূল বক্তব্য হলো সেটা আমি লিখব ডিসপ্লে ফ্লেক্স, মানে মেইন বক্সে লিখলে আমার পাশাপাশি চলে আসবে। এখন আমার প্রয়োজন হইতে পারে এটাকে আমি কি করব, এটাকে আমার এখন আমি এখানে কিছু দেই আর কি, আসেন index.html আসি, এটার মধ্যে আমি দিচ্ছি h1, হ্যাঁ h1 দিয়ে আমি এখানে লিখলাম 1, এখানে আমি দিচ্ছি h1 দিয়ে এখানে আমি লিখলাম 2, আর এখানে হচ্ছে h1 দিয়ে আমি লিখলাম 3। ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পরে এই যে বক্সে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি কালার, মানে ওই যে টেক্সটের কালার হোয়াইট। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখানে এসে রিলোড দিচ্ছি। তাহলে কি হলো 1 2 3, ঠিক আছে, এগুলো কি হলো 1 2 ওকে। সো এখন আমরা কি করব, কালার দিচ্ছি, দেওয়ার পরে এখন দেখেন এটা আমাদের কি আছে, লেফটে আছে, আমি চাচ্ছি এটা মাঝখানে আসবে। তো মাঝখানে আসার পরে, মাঝখানে আসার জন্য আমি কি করব, লিখব টেক্সট অ্যালাইন। কি লিখব, টেক্সট অ্যালাইন। এটা লেফট আছে, রাইট আছে, সেন্টার আছে, আমি দিব সেন্টার। সেন্টার দেওয়ার পর আমার কি হলো, এটা মাঝখানে চলে আসলো, মাঝখানে চলে আসলো। এখন এই টেক্সটটাকে আরও মাঝখানে নিয়ে আসবো। তো যখন দেখবেন আপনি একটা বক্স ডিজাইন করছেন যেটার হাইট উইথ দুইটাই দেওয়া আছে, কত 100 100, তখন যদি কোনো টেক্সটকে আপনি তার মাঝখানে নিয়ে আসতে চান তাহলে এটা একটা অ্যাডভান্স লেভেলের সিএসএস বলতে পারেন। তখন আমরা কি করব, ওখানে ব্যবহার করব লাইন হাইট। কি ব্যবহার করব, লাইন হাইট। লাইন হাইট কত ব্যবহার করব, সেম 100 px। তাহলে আমার এটা মাঝখানে চলে আসবে টেক্সটটা, এই যে দেখেন মাঝখানে চলে আসছে। লাইন হাইটও সেম ব্যবহার করব। ওকে, আচ্ছা, তাহলে আমার টেক্সটগুলো কি হলো, মাঝখানে চলে আসলো। এখন দেখেন আমি কি করতে চাই, আমরা ব্যবহার করছি কি ডিসপ্লে ফ্লেক্স। আমরা কি ব্যবহার করছি, ডিসপ্লে ফ্লেক্স। এই যে দেখেন এই ডিসপ্লে ফ্লেক্স আমি যদি এখানে করি যে কলাম ডিরেকশন, কি কলাম ফ্লেক্স ডিরেকশন, কি ফ্লেক্স ডিরেকশন, এই জিনিসটা ব্যবহার করেন। এই জিনিসটা আমার কেন লাগে, রেসপন্সিবল লাগে। কেমন, যেমন আপনার এখানে এরকম আছে, এখন যখন আপনার মোবাইলে যাবে, মোবাইলে তো আমি শিখবে সবার ওয়েবসাইটটাতে যদি আসি, এই যে এখানেই আসলে হবে। দেখেন আমরা এটা মনে করেন ডেস্কটপে পাশাপাশি তিনটা রাখছি, কিন্তু যখন মোবাইলে যাই কি হয়, নিচে নিচে থাকে না, থাকে। তো আমি তো এখন ডিসপ্লে ফ্লেক্স করে এগুলোকে পাশাপাশি রাখলাম, কিন্তু যখন মোবাইলে যাবে তখন এগুলো আবার নিচে নিচে হবে। মোবাইলের জন্য কোড করার জন্য আমার কি লাগে, ফ্লেক্স ডিরেকশন। তখন মোবাইলে যখন যাবে আমি মোবাইলের জন্য আলাদা মিডিয়া কোয়েরিজ করব, কিভাবে করব সেটা যখন ক্লাস আছে তখন জানবেন। এখন জাস্ট জানেন যে ফ্লেক্স ডিরেকশন করলে কি হয়। এখন ফ্লেক্স ডিরেকশন আমি যদি বলে দিই, এই আপনাদেরকে আরও একটা জিনিস বুঝাই, এটা হলো এক্স এক্সিস। কি এটা, এক্স এক্সিস। এই যে আড়াআড়ি, এটাকে বলে এক্স এক্সিস বা হরিজন্টাল। টেক্সট দিয়ে আমি এখানে টেক্সট ক্লিক করলাম, এটাকে কি বলে, হরিজন্টাল। বানান ভুল হয়েছে কিনা কি জানি, আচ্ছা যাই হোক। অথবা কি এক্স, হ্যাঁ এক্সিস বা এক্স অক্ষ, কি এক্স অক্ষ। আর এই যে এটা, এই যে লম্বালম্বি, এটাকে বলে ওয়াই এক্সিস বা ভার্টিক্যাল, ভার্টিক্যাল বা ওয়াই এক্সিস বা ওয়াই অক্ষ বলে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি যখনই কি করতে চাইবো, যে মোবাইলে যাব, এটাকে আমি ফ্লেক্স ডিরেকশন কি করে দিব। ও আচ্ছা, আরেকটা জিনিস তো বলা হয় নাই। এবং এই যে আড়াআড়ি এটাকে আমরা বলি রো, আর এই যে লম্বালম্বি এটাকে বলি কলাম। তো এখন আমি এটাকে চাচ্ছি যে এখন তো পাশাপাশি আছে, এটাকে নিচে নিচে নিয়ে আসো, তাহলে আমি বলে দিব কলাম। তাহলে কলাম বলে দেওয়ার পরে কি হলো, এখানে আমি যদি রিলোড দেই আবার আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। আর যদি আমি বলে দিই রো, তাহলে কি হবে, ও কিন্তু রো অবস্থায় থাকবে। এই যে দেখেন রো অবস্থায়। এখন অনেক সময় এরকম প্রয়োজন হইতে পারে যে আপনার ডেস্কটপে এরকম অবস্থায় আছে, কিন্তু মোবাইলে আপনার লাগতেছে এই 3 নম্বরটা আগে লাগতেছে। তখন আপনি কি করবেন, এটাকে বলে দিবেন রো রিভার্স। রো রিভার্স বলে দিলে আপনার এটাকে রিলোড দেন, এইটা হচ্ছে কি হবে, রাইট সাইডে চলে আসবে, অ্যান্ড এই 3টা আগে আসবে, তারপরে 2 তো মাঝখানেই ছিল, তারপরে 1, মানে রিভার্স হয়ে যাবে। ওকে, আচ্ছা।
সো আমরা এটা কি ফ্লেক্স ডিরেকশনটা বুঝতে পারলাম, এখানে আমরা এটা রেখে দিলাম। এখন আপনাদের কয়েকটা জিনিস দেখাই আমি এই জিনিসটা বোঝার জন্য। সেটা হলো যে আমরা যেই ফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স শিখতেছি, এই ফ্লেক্সের যে আমাদের মানে এখন কাজ করতেছি কোথায়, এই যে মেইন বক্সে। তো এটাকে বলা হয় প্যারেন্ট কন্টেনার বা প্যারেন্ট এলিমেন্ট। এই প্যারেন্ট এলিমেন্টের মধ্যে কোড করতেছি, ভিতরেরগুলো চেঞ্জ হচ্ছে। তো এই যে প্যারেন্ট ফ্লেক্স কন্টেনার বলেন বা প্যারেন্ট কন্টেনার বলেন বা প্যারেন্ট এলিমেন্ট বলেন, এটার কয়েকটা প্রপার্টি আছে, সেটা আমি বলে দিচ্ছি। ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ফ্লো, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, অ্যালাইন কন্টেন্ট, ঠিক আছে? সো এইটার কয়েকটা আমরা এখন যেটা প্রয়োজন হচ্ছে সে কটা শিখবো, বাকিটা হলো আমি সাপোর্ট ভিডিও দিয়ে দিব আপনাদের। সো এখন আসেন, এখন আমি এই যে সিএসএসে আমরা আসি বা আমরা ফ্রন্ট এন্ড থেকে দেখি। আমরা এটাকে আবার রিলোড দিচ্ছি, আবার আগের জায়গায় চলে গেছে। এখন এই তিনটা জিনিস যদি আমার মাঝখানে আনার প্রয়োজন হয় তখন আমি কি করব? এখন কিন্তু আমি আবারও বলছি যে আমরা প্যারেন্ট এলিমেন্টে কাজ করতেছি। তাহলে প্যারেন্ট কে? প্যারেন্ট মানে মা, মাদার, এই যে মেইন। ওকে, মেইনে আসলাম, আসার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা লিখব জাস্টিফাই কন্টেন্ট। কি লিখলাম? জাস্টিফাই কন্টেন্ট। এখন যদি আমি দিই জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, কি দেই? ফ্লেক্স এন্ড। তাহলে এই সবগুলো কোথায় চলে আসবে? একদম শেষে চলে আসবে, কিন্তু তখন 1 2 3 সিরিয়ালটা ঠিক থাকবে, তখন আর রিভার্স হবে না। ওকে, আমি যদি এটাকে দেই সেন্টার, কি সেন্টার দেই, সেন্টার দেই, তাহলে কি হবে? এটা মাঝখানে চলে আসবে। এরপরে দেখেন, আমি যদি এটাকে আরও কয়েকটা আছে, এরপরে যদি আমি এটাকে ব্যবহার করি স্পেস অ্যারাউন্ড, এই যে নিচে এখন দিব স্পেস অ্যারাউন্ড ব্যবহার করলে কি হবে জানেন? সবার মনে করেন চারপাশে সমান স্পেস থাকবে। এই যে দেখেন, এই যে 3-এর ডান পাশে যতটুকু, বাম পাশে ততটুকু, 2-এর ডান পাশে যতটুকু, এদিকে ততটুকু, 1-এর বাম পাশে যতটুকু, ডান পাশে ততটুকু। এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। দেখেন, আমরা যদি এটাকে একটু স্ক্রিনশট দিলাম, দেওয়ার পরে এই বক্সটা, আমার এই জিনিসগুলো খুব ভালোভাবে শিখতে হবে। দেখেন, এর এই পাশে যতটুকু, এই পাশে কিন্তু ততটুকু জায়গা নিছে, কিন্তু এখানে বেশি জায়গা কেন দেখা যাচ্ছে? এই যে 2-এর এই পাশে যে জায়গা নিছে, আবার এই পাশে ততটুকু জায়গা নিছে। 3-এর এই পাশে কিছু জায়গা নিচ্ছে, আবার এই পাশে ততটুকু জায়গা নিচ্ছে। তো যেহেতু এই জায়গায় 3 আর 2-এর জায়গা নিচ্ছে, তাই আপাতত চোখে, আমাদের খালি চোখে কি দেখা যাচ্ছে? এই 2 জায়গায় জায়গাটা বেশি। তো এখন যদি আপনি এটাও চান, যে এই জায়গাটুকু পূরণ হয়ে যাবে, অর্থাৎ এই তিনটা বক্সের চারপাশে সমান জায়গা থাকবে, তখন আপনি দিবেন স্পেস ইভেনলি। কি দিবেন? স্পেস ইভেনলি। তখন আপনি দিবেন স্পেস এই যে ইভেনলি। তাহলে দেখেন, এখন এই 3-এর ডান পাশে যতটুকু, বাম পাশে ততটুকু, সব জায়গায় সেম জায়গা। আর যদি আপনি স্পেস বিটুইন ব্যবহার করেন, আর আপনার যদি বক্স থাকে 3টা, তাহলে 1 থাকবে বাম পাশে, 3 থাকবে ডান পাশে, আর 2 থাকবে মাঝখানে। যেমন দেখেন স্পেস বিটুইন আমরা ব্যবহার করি, এই যে দেখেন, খেয়াল করছেন? আচ্ছা, আর এইটুকু খালি জায়গা কেন? কারণ আপনি ওই যে চারপাশে মার্জিন ব্যবহার করছিলেন, সেই কারণে। সো এতটুকু কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, প্র্যাকটিস করলে হয়তো মনে থাকবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এখন আমরা দেখব হচ্ছে, মানে জি বলেন। জাস্টিফাই কন্টেন্ট মানে এটা মূলত কিসে ব্যবহার হয়? হ্যাঁ, হাসিব বলেন। ভাইয়া ওই সিএসএস গুলো বারবার হচ্ছে গুলা যাইতেছে, ওইটা কি কমেন্ট করে ওইখানে মানে যে আমি যেই সেকশনে এইচটিএমএল এর যে সেকশনে কাজ করতেছি, ওইটা কি ওই সিএসএস এ কমেন্ট করে ওইখানে নিচে কাজ করা যায়, যাতে বুঝতে পারি যে কোন সেকশনে এখন কাজ করতেছি? বুঝি নাই। এইচটিএমএল থেকে যখন আপনি সিএসএস এ যাইতেছেন, তখন হচ্ছে যে গুলা ফেলতেছি যে কোনখানে কোন বক্সের কাজ কোনখানে করতেছি। আচ্ছা, বুঝতে পারছি।
যেমন দেখেন ওটা কি কমেন্ট এই ডিভের নাম কি? মেইন বক্স? এখানে কি মেইন বক্স নামের কোনো ইয়ে আছে? একটা আছে ভাই, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটাই। তাহলে এই যেখানে কোড করতেছে এটা কি কার জন্য কাজ করতেছে? এই যে মেইন বক্সে এই main কোড box এ। করলে জি। এই ভিতরেগুলো চেঞ্জ হবে, এটাই হলো ডিসপ্লে ফ্লেক্স। তো এখন আমরা কাজ করতেছি মেইন ডিবে। মেইন ডিবে কাজ করলে ডিসপ্লে ফ্লেক্সের ক্ষেত্রে ভিতরের জন্য কাজ হবে। আর যদি এই যে বক্স 1 2 3 স্পেসিফিকভাবে কোনো কালার চেঞ্জ করেন, দেখেন বক্স 1 2 3 আছে। জি। এই ভিডিওটা আস্তে ধীরে মানে না টেনে আস্তে ধীরে দেখবেন আর প্র্যাকটিস করবেন, সমস্যা হবে না। সমস্যা হলে তো সাপোর্ট আছেই। এখন একটু প্রথম অবস্থায় Okay. ঝামেলা লাগবেই, এটা স্বাভাবিক, কারণ এই তো জীবনের প্রথম কোড করতেছেন অনেকে। ওকে, এখন হচ্ছে 11:17 বাজে। আমার মনে হয় আমরা যে ডিসপ্লে ফ্লেক্সের আরও দু একটা প্রপার্টি দেখি, তারপর আমরা 5 মিনিটের একটা ব্রেক নিব, মানে কথা বলবো, তারপরে আবার কোড শুরু করব। এখন আমরা অনেক সময় এরকম প্রয়োজন হয় যে এটা তো হলো আমরা কি হরিজন্টালি বা এক্স এক্সিস বা রোতে আমরা ডান বাম এপাশ ওপাশ করলাম। এখন যদি আমরা ওয়াই এক্সিসে চাই, তখন আমাদের মেইন একটা রিকোয়ারমেন্ট হলো এই বক্সের একটা হাইট দিতে হবে। তো এটা কোন বক্স? মেইন বক্স। তাহলে স্টাইল ডট সিএসএসে আসেন, এই যে মেইন বক্সে আসেন, এটার আমরা কি করব, একটা হাইট দিব। হাইট দিচ্ছি। হাইট আমরা কত দিব? আমরা দিচ্ছি মনে করেন 70 VH বা 60 VH। 60 VH। VH মানে ভিউ হাইট। ভিউ হাইটটা কি জিনিস? অর্থাৎ আপনি একবারে ডিসপ্লের এই যে একদম উপর থেকে, হ্যাঁ খুব বুঝবেন, এই যে উপর থেকে নিচ পর্যন্ত হলো 100 VH মানে ভিউ হাইট। তা আমরা কত দিছি? 70, মানে 70% জায়গাটা দখল করবে। আমি এখন রিলোড দিই, এই যে 70% জায়গা সে দখল করছে। এখন আমরা চাচ্ছি এই বক্সগুলোকে একদম নিচে নিয়ে আসব বা মাঝখানে নিব। তখন কিভাবে করব? তখন আমরা এখানে আসব, এই যে এখানে আসব, অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট, এটাকে সেন্টার দিলাম। সেন্টার দিয়ে এটাকে আমরা মানে কমেন্ট করে রাখতেছি, কারণ এটা তো আমাদের শেখা শেষ। এখন আমরা শিখবো অ্যালাইন আইটেম। কি? অ্যালাইন আইটেম সেন্টার। সেন্টার দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে এখানে রিলোড দিচ্ছি, দেখেন সবগুলো মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এখন একটা মজা দেখবো আমরা, সেটা হলো এই 3টা বক্স থেকে আমরা 2টা বক্স কমেন্ট করে রাখবো। সেভ করলাম। সেভ করার পরে আমরা এটাকে রিলোড দিচ্ছি, একটা আছে। অ্যান্ড হলো আমরা এখানে স্টাইল ডট সিএসএসে আসি। আসার পরে এখন দেখেন জিনিসটা, আমরা চাচ্ছি এই বক্সটা একদম মাঝখানে আসবে। তখন আমরা কি করব? এই যে জাস্টিফাই কন্টেন্ট মানে হরিজন্টালি সে মাঝখানে আসবে, আর ভার্টিক্যালেও সে মাঝখানে। এই যে দেখেন চলে আসছে। আমরা চাচ্ছি এই বক্সটা একদম এই কর্নারে, তাহলে আমরা কি করব? রাইট বাটন ক্লিক করলাম। আমরা একটু ফ্রন্ট এন্ড থেকে করি, এখানে আসি। এই যে এইটার কারণে কিন্তু এটার হাইট ছোট হয়ে গেছে, যেহেতু ডিসপ্লে আপনার দেখাতে পারতেছেন, এটা কিন্তু কোনো প্রবলেম না, দেখানোর জন্য জাস্ট। আপনি যদি এটাকে করেন, রাইট বাটন এই যে এটাকে এখানে ক্লিক করেন, তাহলে দেখেন ওটার আবার দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা চাচ্ছি যে এই যে মেইন বক্সে ক্লিক করলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে কি হবে? আগে ডান পাশে নিয়ে আসতে হবে, একদম রাইটে। তো রাইটে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটাকে আমরা দিব ফ্লেক্স এন্ড। কি দিব? ফ্লেক্স এন্ড। ফ্লেক্স এন্ড দিলাম, এটা চলে আসলো এখানে। এরপরে আমরা চাচ্ছি এটা একদম নিচে আসবে, তাহলে কি অ্যালাইন আইটেম কি দিব? অ্যালাইন আইটেম। ঠিক আছে, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, এন্ড দিলেও হবে বা ফ্লেক্স এন্ড দিলেও হবে। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম, একদম নিচে চলে আসছে। তাহলে এখানে যে কোনো কর্নারে আপনারা প্র্যাকটিস করার সময় এই কর্নারে নেবেন, এই কর্নারের মাঝখানে এখানে এখানে নিয়ে আপনারা দেখবেন। ঠিক আছে, সো ডিসপ্লে ফ্লেক্স এখানে আমাদের কি দেখলাম, এটা হলো প্যারেন্ট কন্টেন্ট। আরও আছে আমাদের, যে আপনাদেরকে যেগুলো বললাম যে ফ্লো আছে, অ্যালাইন কন্টেন্ট আছে, এগুলোর জন্য আমি সাপোর্ট ভিডিও দিব। আপাতত এইগুলো হলে আমাদের চলবে। ঠিক আছে, আর ফ্লেক্স আইটেমের আমি দু একটা জিনিস আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো বা আপনারা করতে পারবেন যে ফ্লেক্স আইটেমে আমরা আবার কোথায় ব্যবহার করবো। আমি এখান থেকে দেখাবো। এখন বেসিস আর হচ্ছে আপনার অর্ডারটা দেখাই। ঠিক আছে, বেসিস আর অর্ডারটা। সো এখানে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে এখানে আসি। আসার পরে আমরা এটাকে কমেন্ট করে রাখলাম,
অ্যালাইন আইটেম এটাকেও আমরা কমেন্ট করে রাখলাম। অ্যান্ড হচ্ছে আমরা সেভ করলাম। সেভ করার পর এখন দেখেন আগে আমরা কোড করছি কোথায়, মেইন বক্সে, আর এটাকে আমরা কি করি, সেভ করলাম। ওকে, আবার 3টা বক্স আমরা নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে এর আগে আমরা কি করছি, রিভার্স যখন করছি ওগুলো সব ডান পাশে চলে আসতেছে, 3 আগে, তারপর 2, তারপর 1। কিন্তু আপনি যদি নিজেই 3টাকে আগে নিয়ে আসতে চান এবং সেটা যদি এখানেই থাকে, তখন কি করেন, সব কিছু ব্যবস্থা আছে। ডিসপ্লে ফ্লেক্স আপনার মানে আপনি আপনার একটা বক্সকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন একটা বক্সের মধ্যে, ঠিক আছে। সো আমি চাচ্ছি এই 3 নাম্বারটাকে আমি কি করব, আগে নিয়ে আসব। 3 নাম্বারটাকে আমি কি করব, 3 নাম্বারটাকে আমি একদম আগে নিয়ে আসব। তাহলে আমি কি করব, এই যে বক্স 3তে আসব, আসার পরে আমি লিখব যে অর্ডার, কি লিখব, অর্ডার লিখব, ঠিক আছে। অর্ডার লিখব, অর্ডার লেখার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1, কি দিলাম 1। সেভ করছি। এটাকে আমরা দিচ্ছি অর্ডার 1, আর এটাকে দিচ্ছি আমরা অর্ডার, ধরেন 2টা 2ই থাকলো, অথবা আমরা অর্ডার এটাকে দিচ্ছি, আচ্ছা জাস্ট এ মিনিট, এটাকে অর্ডার দিচ্ছি আমরা ধরেন কত 3 দিলাম, ঠিক আছে। আর এটাকে অর্ডার দিচ্ছি আমরা এটাকে অর্ডার দিচ্ছি আমরা কত দিব, 1 3, তাহলে এটাকে দিচ্ছি 2, ঠিক আছে। সেভ করলাম। তাহলে দেখেন এই বক্স 1টা কোথায় থাকবে, মাঝখানে। বক্স 2টা কোথায় থাকবে, 3 নম্বরে। আর এটা থাকবে কোথায়, 1 নম্বরে। আমি ম্যানুয়ালি বলে দিচ্ছি। এখন আমি এখানে আসি, আসার পর এখানে রিলোড দিচ্ছি। এই যে দেখেন 3 আগে, তারপর 1, তারপর 2। এখন যদি আপনি চান যে না 2টা থাকবে কোথায়, 2টা থাকবে হলো মাঝখানে, তাহলে আপনি 2টাকে বলে দিবেন 2, কি বলবেন 2, আর 1টাকে বলে দিবেন কত 3। সেভ করেন, সেভ করে এটাকে আপনি রিলোড দেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা এই যে বক্স 2, এটাকে আমরা লিখতেছি যে অ্যালাইন সেলফ, ঠিক আছে, সেন্টার দিয়ে আমরা এটাকে আসেন রিলোড দিই। দেখেন মজা না, মানে আমরা যদি চাই যে আমরা প্যারেন্টে কাজ করব না, কোনো একটা বক্সকে নির্দিষ্ট জায়গায় নিব, তো এর আগে আমরা যখন লিখছিলাম কি জাস্টিফাই কন্টেন্ট, এই যে দেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এখন যদি আমি নির্দিষ্ট একটা বক্সকে ওদের মধ্যে থেকে বাইর করে সেটা যদি সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে লিখবো অ্যালাইন সেল, অথবা আমি দিব ফ্লেক্স এন্ড, দিলে দেখবেন যে ও নিচে একা নিচে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে। তবে ভার্টিক্যালি মাঝখানে বা নিচে নিয়ে আসার জন্য মেইন বক্সের হাইট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সো দ্যাটস ইট। ফ্লেক্স এন্ড নিয়ে আমি আর দেখাবো না। এখন ফ্লেক্স এন্ডের A to Z আপনারা করবেন, ইউটিউবে আসবেন, আসার পরে এখানে এই ভিডিওটা দেখবেন, A to Z এখানে সব কিছু আছে, যত প্রপার্টি আছে। আপাতত আমাদের এটার জন্য যতটুকু লাগবে সেটা। এরপরেও যদি আপনারা এখান থেকে কোনো কিছু না বুঝতে পারেন, তো সেটার জন্য অবশ্যই সাপোর্ট নেবেন। এখান থেকে আমরা যদি ভিডিওতে আসি, এই যে দেখেন সিএসএস ফ্লেক্সবক্স অল প্রপার্টি উইথ ডিটেলস ইন বাংলা HTML CSS বেসিক, ঠিক আছে। এইখানে এই যে আপনাদের এই জিনিসগুলো তো আছেই, আরও এক্সট্রা কিছু জিনিস আছে যেগুলো আমাদের খুব কম লাগে আর কি, বাট সব কিছু এটার মধ্যে, এই যে 24 মিনিটের একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন। এখন আসেন আমরা একটু প্রজেক্টে যাব আর কি, ঠিক আছে। প্রজেক্টে যাব। প্রজেক্ট বলতে কি, আমরা গতদিন চাইছিলাম যে আমরা এই যা কিছু শিখলাম, আমরা তো একদম বেসিক লেভেলের জিনিস শিখছি, তো বেসিক লেভেলের জিনিসটা শিখে এখন যদি আমরা কিছু একটা তৈরি করতে পারি, এই যে এই জিনিসটুকু আমরা যে তৈরি যদি আমরা করতে পারি, তাহলে যে জিনিসটা হবে সেটা হলো আমরা এটা কিছু একটা জিনিস তৈরি করলে আমাদের জিনিসটা ভালো লাগবে এবং আমরা প্রপারলি জিনিসগুলো বুঝতে পারবো। সো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে
এখানে আমরা আসি, আসার পরে এখানে আমাদের এই জায়গাটা আসি, আসার পরে এইগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, সব এইগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। অ্যান্ড এখানে যে সিএসএস ছিল সবগুলো আমরা বাদ দিয়ে দিব এক্সেপ্ট এই যে এই জিনিসটা বাদ দিয়ে আর কি, ঠিক আছে? ওকে, বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমরা যদি এখানে আসি, রিলোড দিই, গন, কোনো কিছুই নাই। ওকে, আচ্ছা আমি 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, একটু পানি খাবো। হ্যাঁ, প্রচুর গরমও পড়তেছে, আপনারা একটু সবাই থাকবেন। আপনারা কোনো কথা থাকলে এখন বলতে পারেন, আমি আসছি আর কি। আপনারা কথা বলেন, আমি এসে কথা বলতেছি আপনাদের সাথে। আপনাদের জন্য একটা সতর্ক বার্তা, সেটা হলো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের আমরা যারা কোর্স করায়, আমাদের একটা অভিজ্ঞতা হলো এই, যারা নর্মালি 2-3টা ক্লাসের অ্যাসাইনমেন্ট পেন্ডিং করে ফেলে তারা আর কোর্স সম্পন্ন করতে পারে না। আই রিপিট, যারা 2-3টা ক্লাস মনে করেন পিছনে পড়ে গেছেন, অ্যাসাইনমেন্ট করতে পারেন নাই, কারণ একটা ক্লাস না করলে তো পরের ক্লাস আপনি বুঝবেন না, এটাই খুব স্বাভাবিক। আপনার অনেকগুলো গ্যাপ থেকে যাবে, আর গ্যাপ থাকলে তো আপনি কখনোই ওয়েব ডেভেলপমেন্ট কভার করতে পারবেন না, কারণ এটা হলো চেইনের মতো, একটার সাথে আরেকটা লাগবে, সব কিছুই এরকম অ্যাকচুয়ালি। তো নর্মালি 3টা ক্লাস যারা পিছনে পড়ে যায়, পেন্ডিং হয়ে যায়, তারা আপনার আর কিন্তু করতে পারে না, ঠিক আছে, কভার করতে পারে না। এটা হলো আপনাদের জন্য। কথা শুনতে পাচ্ছেন আমার? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, সো এটা আপনারা মাথায় রাখবেন, আপনারা যারা অ্যাসাইনমেন্ট দেন নাই তারা অ্যাসাইনমেন্ট দিবেন। ওকে, এখন বলেন, আপনাদের ক্লাস অনেক কঠিন মনে হচ্ছে, তাই না? মনে থাকতেছে না। এটা মনে রাখার তো আপনাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না, আপনার জিনিসগুলো বুঝতে হবে। এখন আপনার কাজ হলো ওই কোডটা বারবার এটা করতে করতে আপনার জিনিসগুলো জেনে যাবেন যে আসলে কি কি আছে। আপনার কোনো কিছু একটা মনে নাই, আপনি গুগলে সার্চ দেন, আপনার ওই কোডটা চলে আসবে, আপনি কোড কপি করে পেস্ট করতে পারবেন। আপনার ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনি কোনো একটা জিনিস দেখে আপনি ওটা সমাধান করলেন বা কোড কপি করলেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে মানা করবে না। বাট মেন ফ্যাক্ট হলো একটা জিনিস কপি করতে গেলে আপনার তো বুঝতে হবে, তাই না? একটা জিনিস কপি করতে হলে কী করতে হবে? আপনাকে বুঝতে হবে। যেমন ওই কি বলা যায়, অনেক আগে একটা গল্প শুনছিলাম, আপনারাও জানেন, যে একজন ক্যারেনির নাম হলো মাসিমারা ক্যারেনি। তো মাসিমারা ক্যারেনি কেন? কারণ হচ্ছে ওনার যখন জব হয়েছে, ঘুষের মাধ্যমে জব হয়েছে, তো ওনাকে বলছে যে এই ডকুমেন্টটা আমাকে হুবহু যা আছে তাই লিখে দাও। তখন তার ফটোকপি মেশিন ছিল না। তো ওই ক্যারেনি, সে তো অল্প শিক্ষিত, ঘুষের মাধ্যমে চাকরি হয়েছে, তো ওই ডকুমেন্টে লেখার সময় কোনো একটা খাতার পৃষ্ঠায় একটা হয়তো বা খাতাটা বন্ধ করার সময় একটা মশা বা মাছি ওর মধ্যে পড়ে ল্যাপটাই গেছিলো। এখন ওই হুবহু কপি করার সময় যে মাছির যে আকার, ওখানে ওইটা ওইভাবে আঁকায় রাখছে, তো সেখান থেকে তার নাম হয়ে গেছিলো মাসিমারা ক্যারেনি। তো আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখি, আমাদের রিসোর্স কিন্তু অনেক জিনিস কিন্তু আমাদের এটা ইন্টারনেটে দেওয়া আছে, কিন্তু ওই ইন্টারনেট থেকে নেওয়ার জন্য আমার যোগ্যতাটা লাগবে যে ওইটা কিসের কোড এটা আমার বুঝতে হবে, তাহলে আপনি কপি করতে পারবেন। দেখেন W3 স্কুলে তো সব দেওয়া আছে, তাহলে কেন আপনারা এখানে শিখতে এসছেন? বা আমি কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগেই জানতাম যে W3 স্কুলে পড়ে সব শেখা যায়, কিন্তু আমি তো শিখতে পারি নাই। তো আপনি যখন একটা কোর্সে অ্যাডমিশন নিলেন, এটা আপনারা সবাই একটা এনভায়রনমেন্টে জয়েন করতেছেন যে না আমার এই বুধবারে ক্লাস আছে 10টায়, এটা যে একটা প্রেশানি। তারপরে হচ্ছে কি আপনার অ্যাসাইনমেন্ট ভাইয়া বলছে কি আমার অমুক দিন 11টার মধ্যে জমা দিতে হবে, যে একটা টাইম লাইন, এই যে সবার মধ্যে একটা কম্পিটিশন,
আমার যে একটা গাইডলাইন, এই তারপরে একটা নির্দিষ্ট কিন্তু ডেডলাইন আছে আমাদের, যে কোর্স কবে শেষ হবে, আমাদের একটা আউটলাইন আছে আমাদের কোর্সে যে কোন ক্লাসে কি হবে, তারপরে প্রজেক্ট বেস কাজ, এই জিনিসগুলোর কারণে কিন্তু মানুষ একটা জিনিস শিখতে পারে। আমরা হিউম্যান ব্রেইন এমন যে অলস, কিন্তু নর্মালি কোনো কিছু চাপ প্রয়োগ না করলে কিন্তু কাজটা করে না। আপনি মনে করেন যে ট্যুরে যাবেন, ধরেন কক্সবাজার যাবেন, রাত 3টায় উঠতে হবে বা ভোর 5টায় উঠতে হবে, দেখবেন যে আপনার অ্যালার্ম দেওয়া লাগবে না, ওর 1 ঘন্টা আগে আপনার ঘুম ভেঙে যাবে। যারা রেগুলার নামাজ পড়েন দেখবেন যে ফজরের নামাজে অ্যালার্ম লাগে না, অটোমেটিক 15 মিনিট আগে ঘুম ভেঙে যায় যারা রেগুলার নামাজ পড়ে। সো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যা বুঝবেন না সঙ্গে সঙ্গে সাপোর্ট নেবেন, নিজে বেশি আপাতত সময় নষ্ট করার দরকার নেই, লেগে থাকবেন। একটা জিনিস সলভ না হওয়া পর্যন্ত ওটা নিয়ে উঠবেন না, ওটার পিছনে লেগে থাকবেন। এই লেগে যারা থাকতে পারবেন, বুঝবেন আস্তে আস্তে যাবেন, দেখবেন যে আপনার জিনিসটা কভার হয়ে গেছে। আর যারা অ্যাসাইনমেন্ট করবেন না তারা আস্তে আস্তে ড্রপ আউট হয়ে যাবেন, কোর্সে আর থাকবেন না, বুঝতে পারছেন? সো আপনাদের কিছু বলার থাকলে 2-1 মিনিটের মধ্যে বলেন, আমি আবার ক্লাস শুরু করব। কেউ কিছু বলতে চাইলে বলেন, মানে ব্রেক চলতেছে এখন। কেউ কিছু বলবেন? হ্যাঁ, ওমর ফারুক। ভাইয়া আজকে তো আমি ক্লাসে জয়েন করেছি প্রায় 1 ঘন্টা পরে, মানে ক্লাস ছিল এটা জানা ছিল, হ্যাঁ কিন্তু আনফরচুনেটলি আমি ঘুমিয়ে গেছিলাম আর কি। ঘুম থেকে হঠাৎ করে জাগা পর দেখি যে আমার তো ক্লাস রানিং। হ্যাঁ তাহলে কি আমি ওই ভিডিও দেখে আমি পারবো কিনা, আমি সেটা হ্যাঁ বলতেছি। অবশ্যই। কিন্তু আমার এটা হলো একটা রিমাইন্ডার সবার জন্য, ক্লাসে এখানে কেউ যদি 5-7 মিনিট পরে জয়েন করে বুঝবে না আর কিছু, জিনিসগুলো এরকম, ওই 5-7 মিনিটের কারণে বাকি জিনিসগুলো বুঝবে না। হাসিব হাসান বলেন। ভাইয়া আমাদের হচ্ছে ওই যে সোমবারের ক্লাসের পরে তো একদিন সময় থাকে, তো ওই একদিনের ভিতরে হচ্ছে যদি বড় প্রজেক্ট দেন বা বড় হোমওয়ার্ক দেন সেক্ষেত্রে করা একটু বেশি কষ্টকর হয়ে যায়। এই একটা দিনকে একটু ছোট করে হোমওয়ার্ক দেওয়া যায়, বাকিটা হচ্ছে পরের যেই ক্লাসটা থাকলো ওইটা আপনি একটু বড় করে, বুধবার যে ক্লাসে ওইটা বড় করে হোমওয়ার্ক দিলেন। আচ্ছা আমি বলি, আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি এটা আপনাদের কাছে হয়তোবা বেশি মনে হতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা তো যেমন আমার একটা ব্যাচ আছে রবিবার এবং মঙ্গলবার ক্লাস, তাহলে ভিতরে কয়দিন গ্যাপ থাকলো? সেম আপনাদের মতো একদিন, জি তাই না? তো অনলাইন অফলাইন যেই ক্লাসে থাকে আসলে কতটুকু দিলে একজন স্টুডেন্ট যদি 4-5 ঘন্টা কাজ করে প্রতিদিন এটা নিয়ে, তো কতটুকু কমপ্লিট করতে পারবে এটা একটা আইডিয়া থাকে। তো ওই আইডিয়া করে দেওয়া হবে আর কি, ঠিক আছে? তারপরেও যদি এমন হয় কোনো একটা ক্ষেত্রে যে মোস্ট অফ দ্য কেস রেডি করতে পারে নাই, তখন একদিন বাড়াই দিলাম যে ঠিক আছে এই অ্যাসাইনমেন্টটা আজকে ক্লাস হচ্ছে বুধবারে হোক, সমস্যা নেই, কিন্তু বৃহস্পতিবার আমি একদিন বাড়াই দিলাম, তারপরে আজকের যে ক্লাস সেটা আবার পরের দিন করবে, এরকম মানে যদি কখনো এরকম হয়। তবে আমি যেটা দিব সেটা হলো কমপ্লিট, মানে হওয়ার মানে অবশ্যই উচিত, ওরকম হিসাবে করে আমরা কোর্সের ক্লাসগুলো দেই আর কি। জি ভাই, আসলে হয়েছে কি ভাই, ওই প্রথম তো মানে জিনিসগুলো হচ্ছে বুঝতে বা আপনার জিনিসগুলো মাথায় নিতে একটু বেশি সময় লেগে যাচ্ছে, হ্যাঁ এই জন্য বলছিলাম আর কি। হ্যাঁ এটা তো লাগবেই অবশ্যই, কারণ হলো ওয়েব ডেভেলপমেন্ট, এটা আপনার অন্যান্য সেক্টর থেকে একটু কঠিন। ওকে, তো আসেন আমরা আবার ক্লাস শুরু করি। এখন আমরা যে কাজটা করব, আমরা এই যে হেডারটা ডিজাইন করব। তো হেডারটা ডিজাইন করার জন্য আপনাদেরকে কি বলছিলাম, ফার্স্ট অফ অল আমরা এটা কি নিব, হেডার, এটা কি নিব, এটা হেডার, ঠিক আছে? লেফট টু রাইট এটা কি একটা হেডার। সো এখানে আসেন, আসার পর index.html আসেন, আমরা এখানে লিখছি হেডার, শুধু হেডার লেখেন, হেডার লিখলেই কিন্তু এটা চলে আসতেছে, ইন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমি কি, তারপরে আপনাদেরকে কি বলছিলাম,
যে এখান থেকে আমার কি এই হেডারটা আবার কি একটা কন্টেনারের মধ্যে আছে, কি একটা কন্টেনারের মধ্যে আছে। সো আমি কি করব, এটা একটা কি তো কন্টেনার নেন যাই নেন সেটা আমাকে কি নিতে হবে, আগে নিতে হবে কি ডিভের একটা ক্লাস নিতে হবে। তো এটা যদি আপনারা সংক্ষেপে নিতে চান ডট দিবেন, তারপর লিখবেন কন্টেইনার, তারপর ট্যাব দিবেন, এটা অটোমেটিক্যালি চলে আসবে। যদি না আসে তাহলে ডিভ নেন, ডিভ নিয়ে ম্যানুয়ালি ক্লাস নেন। কীভাবে নেবেন, এই যে ডিভ নেন, ট্যাব দেন, তারপরে এটার মধ্যে আসেন, ক্লাস লেখেন, তারপরে লেখেন যে কন্টেইনার, এভাবে লিখতে পারেন, তারপরে এর মধ্যে ইন্টার দেন। তাহলে আমার কি হলো, কন্টেনার। কন্টেনারের মধ্যে আমার কি, এবার হচ্ছে আপনার ডিসপ্লে ফ্লেক্সের একটু চিন্তা করতে হবে। এই যে দেখেন আমি প্রথমে হেডার নিয়েছি, ঠিক কিনা, তারপরে কি করলাম, তারপরে একটা কন্টেনার নিয়েছি, কন্টেনার, তারপরে কি করলাম, তারপরে হচ্ছে আমার কি আছে, তিনটা জিনিস আছে তাই না, একটা, দুইটা, তিনটা, এই তিনটা কি ডিপ। তাহলে এখন একটা জিনিস খেয়াল করবেন, এই তিনটা ডিপ কি আমার পাশাপাশি রাখতে হবে না, রাখতে হবে কিনা, জি ভাই। তাহলে এই তিনটা ডিপকে কি আমার আরেকটা ডিপের মধ্যে রাখা উচিত, ঠিক কিনা। জি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা কি করব, এই তিনটা ডিপকে একটা আলাদা ডিপের মধ্যে রাখলাম, সেই ডিপের নাম দিচ্ছি ন্যাব বা মেনু, ন্যাব বা মেনু, ঠিক আছে, ন্যাব বার নাম দিচ্ছি। সো এটাকে ন্যাব বার বলে আর কি, বা আপনারা এমনি সিম্পলি দেন যে মেনু বক্স, এখন আর অত কিছু জানালে মেনু বক্স, ঠিক আছে। এটা হলো আমার কি ওই ডিসপ্লে ফ্লেক্সের মধ্যে মেইন বক্স। এবার এটার মধ্যে আমার তিনটা পার্ট হবে। প্রথম পার্টে কি আছে দেখেন তো, লোগো, তারপর পার্টে মেনু, তারপর পার্টে বাটন। তাহলে আমরা নামগুলো ওই অনুযায়ী দিতে পারি, যে আমরা প্রথম পার্টের নাম দিচ্ছি হলো লোগো, ঠিক আছে, মানে কি একটা ডিপের মধ্যে ক্লাস নিলাম, আরও দুইটা ডিপ লাগবে, তাহলে কন্ট্রোল শিফট ডি দিয়ে এটা আমরা নিয়ে নিলাম। অ্যান্ড দ্বিতীয়টার নাম দিব কি মেনু, তৃতীয়টার নাম কি দিব, তৃতীয়টার নাম দিব হলো বাটনস, ঠিক আছে, বা বিটিএনএস, ঠিক আছে, আবার কেউ বিটিএস ভাইবেন না, ঠিক আছে, বিটিএনএস, ওকে। সো এটা আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে আমাদের এখন এটার মধ্যে আসার পরে খেয়াল করবেন যে এটা কি, এটা হলো লোগো মানে কি একটা ইমেজ, সো এই ইমেজটা আমরা সেভ করে নিব। কোথায় যে সেভ করব, এই যে 631-এর মধ্যে ক্লাস 2 এর মধ্যে ইমেজে আমরা এই এত কিছু না রেখে আপনারা এই যে .png এর আগ পর্যন্ত সব কাটবেন, কেটে লেখেন লোগো, সেভ করলাম, ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এখন দেখেন আমরা ধরেন এই যে অ্যাবাউট আসে চলে গেলাম, ঠিক আছে, এই যে অ্যাবাউট আসে চলে যাওয়ার পরে এই যে লোগোতে যদি ক্লিক করি তাহলে দেখেন হোম পেজে আসতেছে। তার মানে এই লোগোটা কি, ইমেজটা কি একটা লিঙ্ক, ঠিক কি না, ইমেজটা হলো একটা লিঙ্ক। আর লিঙ্ক নেওয়ার জন্য আমাদের কি করতে হয়, অ্যাঙ্কর ট্যাগ নিতে হয়। তাহলে আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমি কি করব, যেহেতু আমি অন্য কোনো পেজে গেলে এটাতে ক্লিক করলে কি হচ্ছে, হোম পেজে আসতেছে, তা আমাদের হোম পেজের নাম কি, index.html, তাহলে এটার মধ্যে দিব index.html। তাহলে আপনার ওরকম মাল্টিপল পেজ থাকলে লোগোতে ক্লিক করলে ইন্ডেক্স মানে হোম পেজে চলে আসবে। এবার এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাকে কি নিতে হবে, একটা ইমেজ নিতে হবে। সো আমি দিচ্ছি img, তারপর দিচ্ছি ট্যাব দেওয়ার পরে আমার ইমেজটা কোন ফোল্ডারে আছে, img ফোল্ডারে, তার মধ্যে কি আছে logo.png, সেভ করলাম। আর এটার মধ্যে দিলাম যে ss লোগো, ঠিক আছে, ss লোগো দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে এখানে এসে রিলোড দেন, তাহলে দেখেন আমাদের লোগোটা চলে এসছে। সো এই লোগোটা আমাদের অনেক বড় হয়ে আসছে। এখন এটাকে একটু কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য কি করব, শিখবে সেবার এখানে রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম। আচ্ছা, এটা আমরা নিচে নিয়ে আসি, এখানে নিচে নিয়ে আসি। সো এই যে দেখেন ইমেজের উইথ কত, 175 px, ওকে, 175 px এটার উইথ। ভাই দেখা যাচ্ছে না, হ্যাঁ আটকে যাচ্ছে, একটু স্লো কাজ করতেছে। স্লো কাজ করতেছে।
কথার সঙ্গে মানে ডিসপ্লের স্পিডটা অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা, এখন দেখতে পারবেন আর কি। দেখেন তো আমরা এইটুকু তো বুঝতে পারছেন। জি ভাই। এই যে আমরা প্রথমে অ্যাঙ্কর লিংক ক্লিক করতেছি তো কোথাও চলে যাচ্ছে হোম পেজে, এই জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। তার মধ্যে কি ইমেজ ট্যাগ নিয়েছি, ঠিক আছে। ইমেজের মধ্যে আমরা লোগোটা দেখাই দিলাম, দেওয়ার পরে কি বলতেছে ওখানে উইথ, তাহলে উইথটা আমরা এখানেও কিন্তু চাইলে দিতে পারি যে উইথ কত দিব, উইথ আমরা দিব। আচ্ছা, তবে আমরা ইনলাইন সিএসএস না করি, আমরা যেহেতু সিএসএস ফাইল এখানে আসবো, এখানে সিম্পলি আমাদের আচ্ছা আরেকটা কাজ করি, আমরা আপাততর জন্য 175 px এখানে দিয়ে রাখি, তাতে ইমেজটা ছোট হবে। পরবর্তীতে এটা আমরা সিএসএস এ নিয়ে যাবো, কারণ সিএসএস করতে হলে সবগুলো করতে হবে। রিলোড দিচ্ছি, এই যে দেখেন ছোট হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপর আমার কি নিতে হবে, এই মেনু নিতে হবে। তো মেনু নেওয়ার জন্য আমি কি করব, মেনু নেওয়ার জন্য এই যে শিখবে সবাই, এই যে দেখেন হোম কোর্সেস এই জিনিসগুলো আছে। সো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হলো আমাদের লিস্ট, এই জিনিসগুলো কি লিস্ট। তো লিস্ট করার জন্য আমাকে কি করতে হবে, ইউএল নিতে হবে। ইউএল এর মধ্যে আমাকে কি নিতে হবে, এলআই নিতে হবে। সো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কাট করলাম, তারপরে হচ্ছে এটাকে আমি এই যে ওকে। সো হোম, তারপরে কি কি আছে দেখি, হোম কোর্সেস অ্যাবাউট আস এসএস জুনিয়র। আচ্ছা হোম কোর্সেস, তারপর হচ্ছে অ্যাবাউট আস, তারপর হচ্ছে জুনিয়র, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে না ভাই? এসএস জুনিয়র, তারপরে আর কি রয়েছে, ইভেন্টস কমিউনিটি লাইভ, ইভেন্টস কমিউনিটি অ্যান্ড লাস্টলি হলো লাইভ, ঠিক আছে। ওকে, সেভ করলাম। আচ্ছা এটাকে সেভ করলাম, ওকে ঠিক আছে। সো দেখেন এইগুলো আমার নিচে নিচে চলে আসছে। হ্যাঁ বলেন, কে কি বলতেছেন বলেন। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে লাগবে না ভাই? জি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে লাগবে না? না, আমরা এখন বেসিক ডিজাইন করতেছি তো আমরা নিচ্ছি না। ওই যে একটা দেখাই দিলাম যে লোগোতে অ্যাঙ্কর ট্যাগ নিতে হলে তো এখন যে কেউ নিতে পারবেন, আর আমরা যখন প্রজেক্ট করবো তখন প্রফেশনালি করবো। আপাতত আমরা ডিজাইনটার দিকে মনোযোগ দিচ্ছি, ঠিক আছে, কারণ এখন তো আমাদের আর কোনো পেজই নাই আর কি। সো এখানে আমরা কি করলাম, এই যে আমরা একটা লিস্ট, তাহলে আমরা একটা লিস্ট ডিজাইন করলাম। তারপরে হচ্ছে আমরা কি লাস্টলি কি ছিল, আমাদের বাটন ছিল খুব সুন্দর দুইটা, একটা হলো সাইন আপ আর একটা হলো সাইন ইন। এই যে একটা সাইন আপ সাইন ইন। আপাতত আজকের জন্য আমরা কি করব, বাটন দিয়ে বাটন ডিজাইন করব, কিন্তু আমরা কখনো অ্যাকচুয়ালি বাটন দিয়ে বাটন ডিজাইন করব না, আমরা হলো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন ডিজাইন করব। শুধুমাত্র আজকের জন্য আমরা বাটন দিয়ে বাটন ডিজাইন করব। এই যে বাটন দিলাম, এটা দিচ্ছি সাইন আপ, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে এটাকে দিলাম, আচ্ছা এটা হলো সাইন ইন হবে, সাইন ইন। দুইটা বাটন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এসে রিলোড দিচ্ছি। এই যে দেখেন দুইটা বাটন চলে আসলো। এরা হলো ইনলাইন ট্যাগ, তাই হলো পাশাপাশি বসে গেছে অটোমেটিক্যালি। এখন আমি আসেন ওয়ান বাই ওয়ান সবগুলো এখন ডিজাইন করার চেষ্টা করব। প্রথম কথা হলো এই আমার মানে পাশাপাশি বসাইতে হবে, তাই তো। তো পাশাপাশি বসানোর আগে আমার প্রথম কি নিয়েছিলাম, হেডার। সো এটাকে আসেন আমি লিখতেছি হেডার। হেডারে আমি ডট দেই নাই, কারণ এটা কোনো ক্লাস না, এটা হলো নিজেই একটা ট্যাগ, তাই শুধুমাত্র নাম লিখতেছি। আপনারা যে কোনো হেডার ফুটার অথবা সেকশনের উইথ বাই ডিফল্ট এটা 100% থাকে, তারপরেও দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম 100%, ঠিক আছে, সেভ করলাম। তারপরে আসেন আমাদের কি রয়েছে, কন্টেইনার। কি কন্টেইনার, ঠিক আছে, এটাকে আমরা দিয়ে দিলাম কন্টেইনার। তো এই কন্টেইনারটা কিসের মধ্যে রয়েছে, হেডারের মধ্যে রয়েছে। সো এটাকে আমরা তো আজকে একটা সেকশন ডিজাইন করতেছি, আমরা দেখব যে একই ক্লাস যদি মাল্টিপল জায়গা থাকে সেটা কিভাবে সিএসএস করব, বা একই ক্লাস নেম যখন আমাদের অনেকটা সেকশনে থাকতে পারে, বা একই ট্যাগ নেম তখন কিভাবে সিএসএস করবো, যে জিনিসগুলো আমরা প্রফেশনাল যখন প্রজেক্ট করবো তখন দেখবো। আপাতত আমরা এমনি রেগুলার ডিজাইন করে যাচ্ছি। সো কন্টেইনার দিচ্ছি।
কন্টেনারের মধ্যে আমরা কি দিব ওই আগের মতো কন্টেনারের উইথ আমরা দিচ্ছি 80% অথবা বাই ডিফল্ট আচ্ছা 80% অথবা বাই ডিফল্ট একটা কন্টেনারের উইথ হয় 1140, যেটা সাধারণত সব ওয়েবসাইটে এটাই থাকে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী 1200 বা আরও বাড়তে কমতে পারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু ইন জেনারেলি একটা কন্টেনারের উইথ হলো 1140 px, এটা আপনারা মুখস্থ রাখবেন। সো এটার উইথ কত দিচ্ছি 1140 px। এখন এটা আপনারা বুঝতে পারবেন না, যেমন দেখেন আমি যদি এখানে রাইট বাটন ইনস্পেক্ট করি, করার পরে এই যে কন্টেনার দেখেন এটা কি লেফট টু রাইট পুরো জায়গা নিছে না? বলবেন, কথা বলবেন সবাই। জি ভাই, পুরো জায়গাটা নিয়ে নিছি। পুরো জায়গা নিছে। এখন যদি আমি রিলোড দেই, এখন যদি কন্টেনার ক্লিক করি, দেখেন তো অল্প জায়গা কম, জায়গা কি কম নিচ্ছে? জি কতটুকু নিচ্ছে? জি ভাই। 1140 px। এখন এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য কি সিএসএস বলছিলাম? মার্জিন 0 অটো। যখন মার্জিন শিখবেন তখন 0 অটো সবগুলো ভেঙে ভেঙে বুঝাবো, নো প্রবলেম। সো এটা দিলে কি হবে, আমার এই ডিপটা অ্যাকচুয়ালি মাঝখানে চলে আসবে। মাঝখানে আসছে কিনা কীভাবে বুঝবেন? কন্টেনারের উপরে দেন, দেখেন দুই পাশে সেম জায়গা। বুঝতে পারছেন সবাই? জি ভাই। Okay. জি ভাই। এখন হচ্ছে আমার কি কাজ, কন্টেনারের পরে কি আছে? কন্টেনারের পরে আছে হলো এই যে মেনু বক্স, মানে যেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি ডিসপ্লে ফ্লেক্সের কাজটা করব। এটাকে কপি করেন, এটা কিন্তু একটা ক্লাস, কন্টেনারও একটা ক্লাস, তাই এদের আগে কি বসতেছে? ডট বসতেছে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখন কি এটা হলো আমার মেইন বক্স। এখন যদি আমি কি করি, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এগুলো কিন্তু পাশাপাশি চলে আসবে। সিম্পলি লেখেন ডিসপ্লে ফ্লেক্স, এই দেখেন পাশাপাশি চলে আসছে। কিন্তু পাশাপাশি চলে আসলেও ঝামেলা আছে। কি ঝামেলা? যেমন দেখেন এটাকে যদি আমরা 100% চিন্তা করি, এটাকে যদি 100% চিন্তা করি, তাহলে হয়তো বা আমরা আনুমানিক ধরে নিতে পারি যে ধরেন এটা 20% আর এটা ধরেন 20% আর এইটা ধরেন, তাহলে 20 কত হলো? 40, তাহলে এটা ধরেন 60%। এরকম না? মানে যদি আমরা চিন্তা করি, কিছু কম বেশি হইতে পারে, সেটা আলাদা, কিন্তু যদি টোটালটাকে 100% ধরি আর ধরেন আনুমানিক ধরলাম এটা 20%, এটা 20%, তাহলে এটা কত পার্সেন্ট? 60। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা কি করব, ওই জায়গাটা আমরা বলে দিব যে আসলে ওরা যেহেতু এক জায়গায় সব গাদাগাদি করতেছে, হ্যাঁ, সব এক জায়গায় কি একদম মানে জ্যাম বাঁধাই দিছে। এখন ওকে আমরা বলবো যে তোমার জায়গা কতটুকু, তোমার জায়গা কতটুকু। তখন আমার আর এই প্যারেন্টে মানে মেইন বক্সে কাজ করলে হবে না, তখন আমাকে চাইল্ড বক্স বা এই যে লোগোতে, মেনুতে আর বাটনসে কাজ করতে হবে। দেখেন এটার মধ্যে কয়টা ডিপ, এই যে লোগো একটা, মেনু একটা, আর হচ্ছে বাটন। তাহলে এই যে মেইন বক্সের মধ্যে কয়টা? 3টা। এই লোগো, মেনু আর বাটনস নিয়ে আমি কাজ করব। সো এখন আমাকে কি লিখতে হবে, আমি দেব লোগো, দিয়ে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি বলবো ফ্লেক্স বেসিস। কি বলবো? ফ্লেক্স বেসিস, মানে তোমার জায়গা কতটুকু হবে? আমি বললাম 20% হবে তোমার জায়গা, তুমি এর বেশি নিতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরেন আমরা আরেকটা কি নিব, আরেকটা নিব হচ্ছে মেনু, মেনু অ্যান্ড বাটনস। মেনু, এই মেনুতে আমি বললাম যে তোমার জায়গা হবে, সরি, ফ্লেক্স বেসিস, আমি বললাম যে তোমার জায়গা হবে কতটুকু? 60%, যে তুমি 60% জায়গা দখল করবা। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা কি আছে? বাটনস, আমি বললাম যে তুমি জায়গা দখল করবা কি? ফ্লেক্স বেসিস, কোথায় বেসিস? ফ্লেক্স বেসিস তোমার হবে 20%। আচ্ছা, এবার দেখেন তো, আচ্ছা আগে আমরা এটুকু কাজ করি, আচ্ছা রিলোড দিচ্ছি। দেখেন তো সব কি জায়গা নিচ্ছে না? যার যার মতো কি জায়গায়, দেখেন এ 20%, এ 60%, কিন্তু এ তো হলো নিচে নিচে আছে, যখন পাশাপাশি হবে তখন কিন্তু এই পর্যন্ত আসতে পারে। এখন একটা জিনিস খেয়াল করবেন যে এইটার সিএসএস আর এইটার সিএসএস একই, তাহলে এটাকে আমরা কি কম করতে পারি। একজন ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করে, যত কম কোড করে ডিজাইন করতে পারবে সে তত ভালো ডিজাইনার। তখন আমরা কি করতে পারি, এটাকে কাট করলাম, কাট করে এখানে একটা কমা দিব, কমা দিয়ে এটা পেস্ট করে দিলাম, আর এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। এখন আপনি এখানে আসেন, এসে রিলোড দেন, দেখেন সেম। বুঝতে পারছেন? তার মানে কি, আমি
দুইটা ক্লাসের একই কোড সেটা কমা কমা দিয়ে বসে এভাবে করতে পারি। ঠিক আছে, আমি যদি প্রথমে এটা করাইতাম হয়তো অনেকে কনফিউজ হয়ে যাইতেন। সো এটা করলাম। এখন হচ্ছে আমার কি কাজ, লোগো। এখন লোগোর জন্য আমার কত ছিল 175। সো ওটা আমি কন্ট্রোল করার জন্য এখানে রাখছিলাম। সো এখানে আমি রাখবো না, যখন মোবাইলের জন্য কোড করবো তখন আমার অসুবিধা হবে, এই জন্য এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে আমি এখানে লিখবো অ্যাকচুয়ালি কী করবো, উইথ কত দিব 175। এখানে লিখলে আপনাকে পিএক্সটা দিয়ে দিতে হবে। দেখেন সরি, আমাদের এখানে একটু কাহিনী আছে, এটা দিলে হবে না, রিজন আছে। রিজন হলো লোগোর মধ্যে আমার ওইটা, এই যে লোগো ডট লোগো, মানে আমি কিসেরই সাইজ কমাবো, এই যে ইমেজের সাইজটা, কিন্তু আমি দিচ্ছি লোগোর মধ্যে, তাহলে তো হবে না। তাহলে লোগোর মধ্যে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ, তার মধ্যে কি আছে, ইমেজ ট্যাগ, তাহলে আমি ওটাকে বলে দিতে হবে ওইভাবে style.css। এখানে লোগোর মধ্যে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আবার কি আছে, img ট্যাগ। ঠিক আছে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে আমি উইথটা দিয়ে দিলাম, সেভ করলাম। এখন কাজ করবে, ডিসপ্লে আটকে গেছে, ডিসপ্লে আটকে গেছে। এখন কোথায় আছি বলেন তো? ঠিক আছে, আমাদের ইয়াতে এখন শিখবে সবাই। শিখবে। এরপর সিএসএস। আচ্ছা তাহলে দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে দেখেন লোগো ডট লোগো, মানে এটা একটা ক্লাস, তাই ডট, তারপরে তারপরে ইমেজ। কেন? যখন দেখবেন যে এরকম লোগোর মধ্যে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি আছে, ইমেজ ট্যাগ, যখন দেখবেন একটার মধ্যে আরেকটা, তখন সেগুলোকে এরকম পরপর সাজায় লিখবেন। ঠিক আছে, কারণ আপনি ইমেজ ট্যাগ অনেকগুলো থাকতে পারে, কিন্তু যখন বলে দেবেন যে লোগোর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, তার মধ্যে ইমেজ ট্যাগ, শুধু ওইটার জন্যই কাজ করবে। ওকে, আচ্ছা আবার আপনি ক্লাসও নিতে পারেন, ইমেজের একটা ক্লাস নিয়ে ডিরেক্ট ওই ক্লাসটা শুধু লিখে দিতে পারেন, কাজ করবে, নো প্রবলেম। ওকে, সো আমরা এই লোগোটা ফিক্স করলাম। এখন আসেন আমাদের মেনুটাকে ডিজাইন করতে হবে। কী করতে হবে, মেনুটাকে ডিজাইন করতে হবে। এই যে মেনু, ঠিক আছে, কোথায়, এই যে মেনুটা। তো মেনুর মধ্যে কি আছে দেখেন তো, মেনুর মধ্যে আছে ইউএল এর মধ্যে কি আছে, এলআই। ঠিক আছে, তো আমরা আসেন এটাকে ডিজাইন করব। কোথায় গেল, এরপর হচ্ছে আমাদের এখানে আসি, আসার পরে এই যে মেনু, আমি ডট দিচ্ছি, ডট মেনু, মেনুর মধ্যে কি আছে, ইউএল, তো আমি নিচ্ছি। নেওয়ার পরে আমি আপনাদের বলছিলাম এটা মুখস্থ কোড, এটার মধ্যে আমাদের বাই ডিফল্ট কি থাকে, মার্জিন প্যাডিং থাকে। সো 0 মানে কিছু ফাঁকা স্পেস থাকে, ওইটাকে রিমুভ করার জন্য আমরা কি করব, মার্জিন প্যাডিং 0 করে দিব, এটা হয়ে যাবে। এরপর কি করব, এই ডট মেনুর মধ্যে কি আছে, ইউএল এর মধ্যে আবার কি আছে, এলআই। তো যখন আমি এলআই দিচ্ছি, দেখেন এখানে কিন্তু এলআই একটা না, অনেকগুলো। সো আমি যখন এইভাবে কোড করব, সবগুলো এলআইয়ের জন্য একই কাজ করবে। সো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, এটা এভাবে থাক, আমি এখন ফ্রন্ট এন্ড থেকে কোড করব, রিলোড দিচ্ছি। এই যে এইগুলো আমাকে কি করতে হবে, নান করতে হবে, এগুলো কি করতে হবে, নান করতে হবে। সো আমার কোথায় মেনু, এই যে মেনু, এই যে ইউএল, দেখেন এই যে এটার জন্য আমার এই যে আছে। এরপরে যদি আমি এলআইতে ক্লিক করি, এই যে এলআই, দেখেন এই যে ক্লাসটা চলে আসছে, কিন্তু এটা কিন্তু না লিখলে আসবে না। সো এখন আমি কি করব, এখানে লিখব লিস্ট স্টাইল টাইপ, কি করে দিব, নান, ওই যে দেখেন চলে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপর আমি কি করব, এগুলোকে পাশাপাশি রাখবো। পাশাপাশি রাখার জন্য আপনারা কি ডিসপ্লে ইনলাইন বলে পাশাপাশি হবে, কিন্তু তখন এটার আর সিএসএস করতে পারবেন না, মানে একটু যে উইথ বাড়ানো, উইথ হাইট কাজ করবে না। এই জন্য আপনারা কি দিবেন, ইনলাইন ব্লক দিবেন। ঠিক আছে, ইনলাইন ব্লক দিবেন। দেওয়ার পরে এখন দেখেন এই যে এখানে কিন্তু সব পাশাপাশি ফাঁকা, তো মানে এই যে হোমের পরে কোর্সের পরে সেম ফাঁকা। তো এটার জন্য আমরা কি করব, এখানে আমরা মানে ডান পাশে ফাঁকা রাখবো। তাহলে আমি দিব মার্জিন রাইট, আমি দিচ্ছি 10 px, বেশি কম হয়ে গেছে, আমরা দিচ্ছি 15 বা 20 px দিলাম। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মার্জিন রাইট কত দিচ্ছি, 20 px। ওকে ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কি কাজ আছে, এখন হচ্ছে এটার ফন্টটা আমাদের ওর সমানে হইতেছে না। এখন আমরা একটু এটা ডিজাইন করে আসেন, যে ফন্ট সাইজ ওখানে হয়তো 16, যে ফন্ট সাইজ 16 px। ঠিক আছে, ফন্ট সাইজ 16 px দিচ্ছি। আর কি দেওয়া যাইতে পারে এখানে দেখি, আর তো কিছু নাই তেমন।
তাহলে আমরা এটাকে কপি করি, এই যে কপি রুল করে এটা বসাই দিলাম, ঠিক আছে, বসাই দিলাম। এখন আরও কিছু কাজ আছে, আমার ফন্টের কাজ আছে, অনেক কিছু কাজ আছে। তো আমরা আগে আসেন যে বাটনের ডিজাইনটা করে ফেলবো। এখন দেখেন এইটা আমার কি হবে, এইটা হবে কিন্তু এর সমান সমান, এগুলো আমরা সবই দেখি। আগে আসেন আমরা একটু বাটনের ডিজাইনটা করি। তো বাটনের ডিজাইনটা করার জন্য আমরা কি করব, এই যে আমাদের বাটন কোথায়, বাটন এই যে বাটন। আচ্ছা, সো আমরা এখানে আসি, ডট BTNS, এটার পরে আমরা এই বাটনের মধ্যে কি আছে বলেন তো, এই যে দেখেন এটা হলো আমার ক্লাস, এই ক্লাসের মধ্যে কি আছে, বাটন, এই বাটন ডিজাইন করব। সো এখানে লিখলাম বাটন, এটা কিন্তু কোনো ক্লাস না, একটা এলিমেন্ট। সো এখানে আসলাম, আসার পরে এটা সেভ করলাম, সেভ করার পরে এখন আমরা কি করব, এখানে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য দেখেন এইটার আমরা একটু মনে করেন যে এরকম ডিজাইন করবো, আগে আমরা নিজেরাই ডিজাইন করি। আইকন টাইকন আপাতত আমরা দেখবো না, এগুলো একটু অ্যাডভান্স, এগুলো আমরা সামনে দেখব। এরপরে এই যে ফন্ট, একই রকম ফন্টটা দেখি আজকে সময় পেলে দেখাবো। সো আসেন বাটনটা একটু ডিজাইন করি। দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালার হোয়াইট, এরকম সিম্পল ডিজাইন। সো আমরা আসেন সিম্পলি এটা কি করব, রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্ট করলাম। ইনস্পেক্ট করার সাথে সাথে কিন্তু এই যে দেখেন BTNS অ্যান্ড এই যে বাটন, এটা চলে আসছে। সো আমি এটার কি করব, ফার্স্ট অফ অল দিব প্যাডিং দিলে কি হবে, ভিতর থেকে জায়গা বিষয়, যেটা একটু আগে জানছেন। প্যাডিং দিচ্ছি আমি, মনে করেন যে প্রথম যেটা দিব এটা হলো উপরে আর নিচে কাজ করবে। যদি আমরা এখনো মার্জিন প্যাডিং শিখি নাই, প্রথম যে ভ্যালুটা দিচ্ছি সেটা উপর নিচে কাজ করবে। সো আমি দিচ্ছি 12px, ঠিক আছে, এই যে দেখেন উপর নিচে বড় হয়ে গেছে। এখন পরে যে ভ্যালুটা দিব সেটা ডান বামে কাজ করবে, সেটা দিচ্ছি ধরেন 40px, ঠিক আছে। তো এটা অনেক বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমরা এখানে একটু কমাই দিই, এখানে দিচ্ছি 10, হ্যাঁ 10, 8, আর এখানে আমরা দিচ্ছি, দেখি ওখানে একটু দেখে আসি যে কেমন, খুব অল্প, খুব বেশি না আর কি। সো 23 আমরা এখানে দিচ্ছি, সরি এটা বাড়তেছে, এই যে এটা হলো আমরা 23 আছে, তো এটা আমরা 20 রাখি, দ্যাটস ইট। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা এটা দিব ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমরা ব্লু দিয়ে রাখতেছি, বা ওই কালারটা আপনারা যদি চান তাহলে কিভাবে করবেন, এখানে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করেন, আসতেছে, এই যে অ্যাঙ্করটাকে আমরা ক্লিক করলাম, এই যে দেখেন এই যে কালার কোড। হ্যাঁ, এই কালার কোডটা আপনারা ক্লিক করে কপি করেন, কপি করে আপনারা এখানে বসে দেন, সরি এই যে এখানে এসে আমরা কি করব, এটাকে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা বাদই দিয়ে দিচ্ছি, এটা কাটতেছে না সাম। সো আমরা এটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, কালারটা চেঞ্জ হয়ে গেল। দেন হচ্ছে আমরা কি কাজ করব, দেন হচ্ছে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো তার আগে আমরা কালারটা লিখি, যে কালারটা হোয়াইট, ঠিক আছে, দ্যাটস ইট। এখন ওইটা কি বড় হাতে ছিল না, শুধুমাত্র ক্যাপিটালাইজ ছিল আর কি, তো ক্যাপিটালাইজ তো আমাদের এখানে আছে। এরপর হচ্ছে আমরা ফন্ট সাইজ এটাকে করে দিচ্ছি 10px, সরি 16px, অ্যান্ড হলো আমরা বর্ডার দিব, দেখেন বর্ডারটা আছে ব্ল্যাক, আমরা বর্ডারটাও সেম কালার দিব, বর্ডারটা দিব হলো ওই যে ওই কালারটা আমরা পেস্ট করলাম। তার আগে আমরা দিয়ে দিব, এটা হলো বর্ডার 1px সলিড, এটা একটু আগে বুঝালাম আপনাদের, এই জন্য আর বলতেছি না। এই যে আমাদের মোটামুটি বাটন ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। আর আইকন তো আমরা এখন দিচ্ছি না, এখন আসেন এইটাকেও আমরা কপি রুল করি, করার পরে আমরা এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, এই হয়ে গেল। সেভ করলাম, সেভ করার পরে আমরা এটাকে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে এই জিনিসগুলো আমার কি থাকবে, সব ভার্টিক্যালি অ্যালাইন থাকবে, ঠিক আছে, ভার্টিক্যালি মানে সবগুলো আমার কি থাকবে, এই যে মাঝ বরাবর, ঠিক আছে। তো আমরা এখানে আসি, তাহলে আমাদের মেইন বক্সে আসতে হবে। কোথায় আসতে হবে, যে ভিতরে সবগুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে মেইন বক্সে এসে আমি দিয়ে দেবো অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে, অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে রিলোড দিচ্ছি, দেখেন সবগুলো আমার অ্যালাইন হয়ে গেছে, মাঝ বরাবর হয়ে গেছে। এখন যদি একটু ভালো লাগতো যদি আমরা এই ফন্টটা দিতে পারতাম, তো আসেন আমরা দেখি, একটু লিখি গুগল ফন্টস, ঠিক আছে, গুগল ফন্টস লিখি,
গুগল ফন্টস এটা হলো মেবি হচ্ছে সোর্স সেন্স না কি যেন আছে, ওপেন সেন্স। ওকে, সো আপনারা গুগল ফন্ট লিখবেন। দেখেন আপনারা কি করবেন, গুগল ফন্টস লিখবেন, লেখার পরে এই যে ওয়েবসাইটে আসবেন fonts.google.com, এখানে আসবেন। আসার পরে আপনারা এখানে সার্চ করেন যে ওপেন সেন্স, এই যে চলে এসছে, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এই যে করবেন, এখানে গেট ফন্টে ক্লিক করেন, ঠিক আছে। তো এই যে এরপরে হচ্ছে এই যে গেট এমবেড কোড, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন, এইখানে যে কোডটা আছে এই যে কপি কোডে ক্লিক করবেন, সব কপি হয়ে যাবে। আপনার কোডে আসেন, index.html আসেন, আসার পরে আপনি এখানে দেন, এখানে আবার একটা কমেন্ট করেন যে গুগল ফন্টস, ঠিক আছে, গুগল ফন্টস লিঙ্কিং, ঠিক আছে। তো আপনারা যে কাজটা, আচ্ছা এটা আবার কপি করা ঠিক হবে না, এখন আগে পেস্ট করে দিই, এটাকে পেস্ট করে দিলেন, ঠিক আছে। এটাকে কি করলেন, পেস্ট করলেন। এখন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কোথায় ফরম্যাট ডকুমেন্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ভিউতে ক্লিক করে ওয়ার্ড ড্রাফট করে দিচ্ছি, তাহলে সবগুলো দেখা যাচ্ছে। এটাকে আমরা কাট করলাম। আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে কাস্টম স্টাইল, এটা সব সময় আপনারা নিচে রাখবেন, আর যত লিঙ্ক আপ সবগুলো উপরে রাখবেন। সেভ করলাম। সেভ করার পরে আমরা কিন্তু আমাদের ফন্টে এখনও আসবে না, এখানে যদি রিলোড দেন এখানে কিন্তু আসবে না, কারণ আছে। কারণ হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখান থেকে এই যে ফন্ট ফ্যামিলি, এটা কপি করবেন, সিম্পলি ফন্ট ফ্যামিলি কপি করার পরে আমরা হোল বডিতে এটাই চাই, তাহলে আমরা কি করব, এখানে আসবো। আসার পরে একদম হেডারে এই যে অ্যাস্টেরিস্ক সাইনের নিচে লিখবেন বডি, বডির মধ্যে আমরা এই ফন্টটা দিয়ে দেবো। সেভ করলাম। সেভ করার পরে এখন আসেন, এখানে এসে রিলোড দেন। দেখেন এটা আমার কি হয়ে গেছে, এরকম, এই যে এরকম হয়ে গেছে। এখন এটার কালারটা আমি দিয়ে দিই, কালারটা এই যে আমাদের কালার কোডটা এখানেও আছে। আমরা হচ্ছে কোথায় এখানে আসি, এই যে এলাইয়ের মধ্যে এখানে আমরা কালার দিচ্ছি, ঠিক আছে। কালার, কোন কালারটা দিব, এই যে এই কালারটা দিব। কালারটা সঠিক হয়েছে কিনা মানে ওটা এখন থাক, যে কোনো কালারই হোক, জাস্ট আমরা ওটা এরকম ই করি। এই যে হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখব, যে আমরা শিখবে সবাইতে আসবে। দেখেন এখানে একটু উপরে বেশি ফাঁকা, আর এখানে একটু কম ফাঁকা, ঠিক আছে। এবং এখানেও কিন্তু বেশি ফাঁকা, এই যে দেখেন এখানেও কিন্তু বেশি ফাঁকা। বাটনটা হয়তো বা আরেকটু বড়, এবং এই যে হবার আসতেছে সেটাও আমরা শিখবো। আজকে তো আমাদের ক্লাসের টাইম শেষ, আমরা ই করব আর কি। সো আমাদের কি যেন দিতে চাইলাম এখান থেকে, ও যে উপরে জায়গা। সো উপরে সব জায়গায় সমান একটু স্পেস আছে, তো আমরা এটার জন্য কি করব, এই যে মেইন হেডারে আসবো। আসার পরে এখানে লিখবো যে প্যাডিং, কি লিখবো, প্যাডিং। সো উপরে নিচে 10 পিক্সেল দিচ্ছি, 10 px, ঠিক আছে। মানে সব জায়গায়, মানে মেইন হেডারটা মানে কি, একদম লেফট থেকে রাইটে আমরা কি করতেছি, উপর নিচে আমরা দিচ্ছি। রাইট বাটন ক্লিক করলাম, এই যে দেখেন। আচ্ছা এটা মনে হয় চারদিকে পড়ে গেছে, সরি। উপর নিচে দিব আমরা 10, আর ডান বামে দিব 0 px। প্রথম যেই ভ্যালুটা এটা উপর নিচে কাজ করে, দ্বিতীয় ভ্যালুটা ডান বামে কাজ করে। সো ডান বামে আমরা দিব 0, তাহলে এটা ডান বামে আর সরবে না, এই যে দেখেন, ঠিক আছে। সো উপরে এখন আমার জায়গা। এখন আপনি চাইলে মন চাইলে বাটন বড় করতে পারেন, ঠিক আছে, ছোট করতে পারেন। সো অলমোস্ট কিন্তু আমাদের এটা দেখতে সেম হয়ে গেছে। সো বাটনটা আমাদের যদি আর একটু বড় হবে, বা আপনারা এখান থেকে কোড হুবহু দেখে ওটাও কিন্তু ডিজাইন করতে পারেন। যেমন আসেন লাইভ প্রজেক্টে এই সুবিধা আছে, ফিগমা ফাইলে ওই সুবিধা আছে, পিএইচডিতে ওই সুবিধা আছে। যেমন দেখেন এই যে আমরা যদি এখানে ক্লিক করি, একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এটার প্যাডিং হচ্ছে কত, 10 পিক্সেল এবং 20 px, ঠিক আছে। আচ্ছা এই যে প্যাডিং এবং কালার, এটা এখানকার কালার, এটা এই সব জিনিসগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, আমরা এখানে আর সময় নষ্ট করব না, আমরা এখানে আসি। আসার পরে এই যে আমাদের প্রজেক্ট। সো দ্যাটস ইট, আমাদের কাজ আজকে এই পর্যন্ত শেষ। আমি এখানে ভিডিওটা অফ করলাম। আচ্ছা ভিডিও অনেকেই জয়েন করে নাই, ভিডিও রেখে আমি আপনাদের পড়া দিয়ে দিচ্ছি আর কি। পড়াটা হলো, প্রথমত আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে আপনাদের ওই যে ফ্লেক্সের ফুল ভিডিওটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে ফ্লেক্স শিখবেন। আর হচ্ছে এই যতটুকু হেডার ডিজাইন করা দেখালাম, হেডারটা ডিজাইন করবেন। ওকে, যদি কেউ পারেন
এই যে এই সেকশন আছে বা যারা আপনারা এগুলো ডিজাইন করতে চান নিজের থেকে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হলো এতটুকু আপনাদের ডিজাইন করতে হবে। যদি কেউ যারা নতুন, পুরাতন যারা তারা তো অবশ্যই পারবেন, তারা চাইলে এটা করতে পারেন, কিন্তু যারা নতুন তারা আপনারা অবশ্যই হেডারটুকু ডিজাইন করবেন, বাকি ডিজাইনগুলো আবার পরে দেখানো হবে, ঠিক আছে? পরে দেখানো হবে বলতে এইটা তো আর আমরা করবো না, আমরা পিএইচডি টু বুটস্ট্র্যাপ করবো বা পিএইচডি টু HTML CSS, তারপর হচ্ছে ফিগমা টু HTML CSS, এইসব জিনিসগুলো আমরা করব। তো আজকের জন্য প্রথম কাজ হলো এতটুকু আপনারা ডিজাইন করবেন। 1 2 নাম্বার হচ্ছে আপনাদের W3 স্কুলে আসি। HTML এ আসি। গতদিন আমাদের কতটুকু পড়া ছিল? ব্লক ইনলাইন পর্যন্ত। এই যে লিঙ্কস, ব্লক ইনলাইন পর্যন্ত। আচ্ছা, আজকে একজন নোট নেন, নোট নিয়ে আমাকে একটু ইনবক্স, মানে ওই যে ইনবক্স বলছে যে গ্রুপে দিয়েন, ঠিক আছে? এই ফ্যাব আইকনটা করবেন, ফ্যাব আইকনটা শিখবেন। তারপরে হচ্ছে আপনাদের ডিপ ক্লাস আইডি, এটা শিখবেন, ডিপ ক্লাস আইডি। তারপরে হচ্ছে আপনার এগুলো দরকার নেই, হেড দরকার নেই, লেআউট দরকার, হ্যাঁ লেআউটটা শিখবেন, রেসপন্সিভ দরকার নাই। তারপরে হচ্ছে আপনার দেখি স্টাইল গাইড এটা কি দিচ্ছে দেখি। এগুলো দরকার নেই, জাস্ট এখান থেকে কয়টা দেখেন, লেআউট, আইডি, ক্লাস, ডিপ, তারপরে হচ্ছে টেবিল দরকার নেই, ফ্যাব আইকন, দ্যাটস ইট, এই কয়টা। সিএসএস থেকে আসেন, সিএসএস থেকে আপনাদের কোন পর্যন্ত দেওয়া হয়েছিল? সিএসএস কোন পর্যন্ত দেওয়া হয়েছিল বলেন? সিএসএস দেওয়া ছিল না তো। সিএসএস দেননি তো। দেওয়া হয় নাই, তাই তো? সিএসএস দেওয়া হয়নি। আচ্ছা, সো আপনারা করবেন, এখান থেকে পড়বেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত, ব্যাকগ্রাউন্ড প্রথম থেকে ব্যাকগ্রাউন্ড, হোম থেকে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত পড়বেন, এবং এই জিনিসগুলো একজন নোট নেন, গ্রুপে আবার দিবেন, তারপরে আমি ওটা পোস্ট করে দিব। সিএসএস প্রথম থেকে ব্যাকগ্রাউন্ড, HTML তো বলেই দিলাম, এটা হলো আপনাদের পড়া। আর ভিডিও একটা দেওয়া হয়েছে ডিসপ্লে ফ্লেক্স, অলসো আমরা তো ক্লাসে শিখছি, এবং আপনাদের অ্যাসাইনমেন্ট কতটুকু? এতটুকু। এই 3টা কাজ আমাকে করে দিবেন, এবং আপনাদের সিএসএস এর একটা পিডিএফ দেওয়া হয়েছে, পিডিএফটা একটু দেখবেন, এখন বুঝবেন আর কি। এখন তো সিএসএস কিছু করছেন, পিডিএফ দেখবেন, তাহলে বুঝবেন যে সিএসএস এর কোন কোন প্রপার্টিগুলো আপনাদের শিখতে হবে। সো আমি ভিডিওটা অফ করে দিয়ে আপনাদের কথা